অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। আপনাকেও প্রণাম। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নম্বর মনে হয় 33। তো বিষয় হচ্ছে প্রশ্নোত্তরে বৈদিক জ্যোতিষ শিক্ষা। তো আজ ক্লাস হচ্ছে 9 মে 2026, অর্থাৎ 9 আর 5 14 আর 1 15 মিলে 6 মাস। ওই বার সংখ্যা হচ্ছে শনিবার 8, সব মিলে 8 আর 6 14 5। আজ 6টায় শুরু হচ্ছে। তো 6টা মিলে 4 5 11 2। ক্লাস যখন শুরু হচ্ছে তখন তুলা লগ্ন। তা তুলা লগ্নের শান্তির ঝঙ্কারটি কিন্তু আমরা পেলাম। তুলা লগ্নে আমাদের দেখতে হবে যে তুলা লগ্নে লগ্নপতি শুক্র কিনা অষ্টমে নিজ গৃহে বসে আছে। এটি আপনাদের খেয়াল রাখতে হবে যে আজকের ক্লাস আমাদের কি দিচ্ছে। দুদিন বাদে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা শুধু পাশ করার জন্য নয়, এটি আমাদের বিশেষ করে অনুধাবন করে রাখতে হবে। তো তাছাড়া চতুর্থে দেখতে পাচ্ছেন চন্দ্র শ্রবণা নক্ষত্রে, অর্থাৎ সে নিজের নক্ষত্রে সে বসে আছে। পঞ্চমে যে আমাদের শিক্ষা, সে শিক্ষা ভাবে রাহু কিনা রাহুর নক্ষত্রে অবস্থান করছে। তাছাড়া ষষ্ঠে হচ্ছে মঙ্গল শনি যুক্ত, তার উপর রাহুর দৃষ্টিও রয়েছে। সপ্তমে রবি এবং বুধের বুধাদিত্য যোগ। অষ্টমে শুক্র, নবমে বৃহস্পতি এবং একাদশে কেতু অবস্থান করছে। তো আজ আমাদের, যেহেতু আমরা যাব যে প্রশ্নোত্তরে, আমরা সকালবেলায় গতকালকে আহ, আলোচনা করেছিলাম যে আমরা এই ক্লাসটা কিসের উপর চাই। তো কেউ কমেন্ট করেননি, একমাত্র আমাদের কিশোরী মোহন মন্ডল বাবু, উনি আহ, লিখেছেন যে বেদিক অ্যাস্ট্রোলজির উপরে হইলে ভালো হয়। তো আর কেউ দেখলাম না ওখানে কমেন্ট করলেন, একজন বললেন যে সহমত, আর কোনো কিছু নয়। তো এইবার বলুন এখান থেকে তাহলে বৈদিক অ্যাস্ট্রোলজির উপরে সর্বপ্রথম কিশোরী কিশোরী মোহন বাবুর কাছে আমি জানতে চাই যে কি ধরনের ক্লাস চান। আমরা সিলেবাসের টপিকসে এখন আর প্রবেশ করছি না। কেন করছি না? যে আমাদের যেহেতু পরীক্ষা সমাপ্ত। তো যেমন আমি গত ক্লাসে কিন্তু আপনি ছিলেন না, যে ক্লাসে আমি বলেছিলাম যে আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের এই উচ্চতর ব্যাচ, যে পরীক্ষার প্রস্তুতির জন্য আমি বলেছিলাম যে আয়ু বিচারের পদ্ধতি কয়টি, কি কি, কিভাবে বিশ্লেষণ, এগুলো বিশ্লেষণ করতে, তারপরে কোন গ্রহ কতদিন এক রাশিতে অবস্থান করে, এমনকি কেন বক্রী হয়, কেন দগ্ধ হয়, বৃহস্পতির কেন অতিচার গুরুর, কেন উদয়ত্ব, কেন বার্ধক্য, কেন বক্রদয় কেন, এগুলো আলাপ করেছিলাম আমি। তাহলে ত্রয়োদশ স্পর্শ কেন হয়, ছকেকে বিশ্লেষণ করুন। যেমন শুভ দিনের নির্ঘণ্ট কি, শুভ দিনের অভাবে করণীয় কি, চন্দ্র সূর্য গ্রহণ, গ্রহণ মানব জীবনের প্রকৃতি ও প্রভাব বিশ্লেষণ, কালসর্পদোষ কত প্রকার, যে কোনো দুটি কালসর্পদোষের ফলাফল, জ্যোতিষশাস্ত্রে 9টি রত্নের শুভাশুভ বিচার প্রভাব, সান্নাড়ি চক্র, নবতারা চক্র অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ, যেমন একটি নক্ষত্রের তীরভাব বর্ষ অঙ্কন করে ফলাফল বিশ্লেষণ, এগুলো আমরা ক্লাস করেছিলাম। লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে নিগূঢ় তত্ত্ব, চিকিৎসা বিদ্যায় জ্যোতিষশাস্ত্রের প্রতিকার পদ্ধতি, পঞ্চাঙ্গ কি, জ্যোতিষশাস্ত্রের পঞ্চাঙ্গের গুরুত্ব, বিবাহ মিলনে জোটক বিচার ও বিশ্লেষণ সেই সঙ্গে পাত্রের একটি তারিখ, পাত্রীর একটি তারিখ দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়। তাছাড়া ধরেন একটি সময় দিয়ে, যেমন আজকে জন্মগ্রহণকারী 9-5-2026 সন্ধ্যা 6টায় যদি জন্মগ্রহণ করে ঢাকা, তাহলে তার বিংশোত্তরী দশান্ত দশার ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ। কালপুরুষে অঙ্গ বিভাগ অঙ্গন পূর্বক চিহ্নিত করে যে কোনো দুটি গ্রহের শুভ অশুভ ফলাফল নির্ণয় করুন। এইভাবে আমরা কিন্তু ক্লাসের একটি ধারণা দিয়েছিলাম যে সিলেবাস অনুযায়ী যেগুলো আপনাদের করানো হয়েছে। তো তার ভিতর দিয়ে আপনাদের বলেছিলাম যে এটি করা হয়েছিল। এখন বলুন যে আপনারা এর বাইরে কি ধরনের বিষয় যেতে চান, জানতে চান, সেটি সর্বপ্রথম আমি আহ কিশোরী মোহন মন্ডল আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি এখন পরীক্ষার লগ্নে এসে আপনি কোন ধরনের ক্লাস চান। প্রণাম নেবেন। আমি আজকের এই বিষয়টা গতকালকে আমি উপস্থাপন করেছিলাম যে বৈদিক জ্যোতিষের উপরে ক্লাসটা হলে ভালো হয়। কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতে আমি দেখেছি, ক্লায়েন্ট দেখতে যে দেখেছি যে অধিকাংশটাই বৈদিক জ্যোতিষের উপরে নির্ভর করে, এবং এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। অন্যান্য দিকটা আছে, পামিস্ট্রি আছে, নিউমারোলজি আছে, কিন্তু সেখানে নিউমারোলজিতে যে গেলে অনেক সময় দেখা যায় জন্ম তারিখটাই সঠিক আসে না। সেক্ষেত্রে আমাদের গোচর লগ্নটা বিশেষ গুরুত্ব বহন করে, প্রশ্ন লগ্নটা বিশেষ গুরুত্ব বহন করে। এটার উপর নির্ভর করে আমরা
ক্লায়েন্টকে কিছু সাজেশন দিতে পারি পাম স্টাডির উপরে। তো পাম স্টাডি ক্লাসে আপনি যথাযথ পরামর্শ দিয়ে দিয়েছেন বা সিলেবাস অনুযায়ী যে ধরনের প্রশ্ন হবে সেটার একটা ধারাবাহিকতা আমরা পেয়ে গেছি এবং সেই অনুযায়ী চেষ্টা করছি। তো বৈদিক জ্যোতিষটা যেহেতু ব্যাপকতা অনেক বেশি, আর আমাদের সিলেবাস অনুযায়ী এখনো সিলেবাসটা কভার হয়নি, কিন্তু তারপরেও আমরা মোটামুটি ডিপ্লোমা ব্যাচ আর এই ব্যাচ মিলিয়ে একটা পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এই ধারাবাহিকতায় আমাদের প্রশ্নটা হলে ডিপ্লোমার থেকে আরো ডিপলি আমাদের জানতে হবে বা উত্তরটা যেটা দিতে হবে সেটা আরো ডিপলি। সাধারণ দৃষ্টিতে যেগুলো হয় আমরা সেগুলো না, তার বাইরে যে আরো বেশি কিছু বা তার প্রশ্নের উত্তরের গভীরতাটা বেশি হবে ডিপ্লোমার থেকে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে যেটা বোঝা যায় যে আমরা যে ক্লাসগুলো পেয়েছি সেগুলো আমরা যথাযথভাবে পেয়েছি। এখন অনুশীলন করাটা আমরা যারা ক্লাসে ছিলাম তাদের প্রত্যেকে যার যার ব্যাপার, যে যেভাবে অনুশীলন করেছেন যে যেমন অনুশীলন করবেন তেমন ভাবে সে প্রয়োগ করতে পারবেন। তো তারপরেও এই লাস্ট মুভমেন্টে এসে আমার মনে হয় যে বৈদিক জ্যোতিষটা নিয়ে যদি আরো একটু আলোচনা হয়, প্রশ্ন ধারাবাহিকতাটা কেমন হবে তার উপরে যদি আরো একটু আলোচনা হয়, তো সব মিলিয়ে মনে হয় আমরা আরো একটু ভালো করতে পারি, বা আমাদের একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা আমাদের থাকে বা প্রত্যেক পরীক্ষার্থী হিসেবে তার যে প্রস্তুতির জন্য যে চিন্তা ভাবনা থাকে সেটা মনে হয় আরো এক ধাপ এগিয়ে যাবে। আমি সেই মানসিকতা থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে বৈদিক জ্যোতিষের উপরে যদি ক্লাসটা হয় তাহলে আমরা হয়তো প্রস্তুতিটা আরো একটু ভালো নিতে পারবো। প্রশ্ন ধারাটা যদি আরো একটু ক্লিয়ার হয় তাহলে আমরা সেই অনুশীলনটা আরো একটু বেশি করতে পারবো। মানে আমার মতামত হচ্ছে এটা। এরপরে আহ আপনি যেভাবে পরামর্শ দেবেন আমাদের চর্চাটা আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাব। এটাই আর কি। দেখুন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সিলেবাসে যেটি রয়েছে সেটি হচ্ছে 1 নম্বরে শুভ উদ্বোধন, উচ্চতর কোর্সের ভবিষ্যৎ পরিকল্পনা, জ্যোতিষিক প্রাসঙ্গিক আলোচনা। শিশু জন্মছকে পতাকি দৃষ্টি বিচার। পতাকি দৃষ্টি নিশ্চয়ই আপনারা শিখেছেন, এটা ক্লাস হয়েছে। তারপরে হ্যাঁ, সংখ্যা তত্ত্বে জন্ম সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, হাতের আঙ্গুলের রাশি, জন্মছকে রাশি দেখে লগ্ন নির্ণয়ের বিশেষ কৌশল, এগুলো কিন্তু শিখেছে। কালপুরুষের অঙ্গ বিভাগ শিখেছেন, রাশিচক্রে অঙ্গ বিভাগ শিখেছেন, রোগ নির্ণয়ের কৌশলও শিখেছেন। 4 নম্বর, যেমন একটি কথা আপনি বললেন যে প্রশ্নের ধরন কেমন হবে, এটি কিন্তু আমি বলতে পারবো। আমি বলেছি যে অতীতে বিগত 2 বছরে যে ধরনের প্রশ্ন হয়েছে সেই আলোকে আপনাদের একটি ধারণা আমরা কিন্তু দিয়েছি। অতীতের ক্লাসগুলো আপনারা রেকর্ডিং দেখবেন, যে সময় থেকে বলছি যে 2 ব্যাচ একসঙ্গে ক্লাস হবে, সেখান থেকে যত ক্লাসগুলো আছে প্রত্যেক ক্লাসেই কিন্তু আমি এই ধারণাগুলো দিয়ে গেছি। এমনকি এখন যেগুলো বললাম, এইমাত্র যেগুলো প্রথম পড়ে শোনালাম, ওইগুলোই আমার ভান্ডারে আর কি আছে, এর বেশি আর নেই। এখন যেহেতু আমরা অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাচ্ছি, অন্য প্রতিষ্ঠানের স্যাররা কি ধরনের প্রশ্ন করবেন সেটা স্যাররা জানেন, এই বিষয়ে প্রশ্নের ধরন আমি বলতে পারবো না। তবে আপনাদের যে সিলেবাস অনুযায়ী প্রাথমিক ব্যাচকে আমি বলেছি যে আপনাদের সিলেবাসের বাইরে একটি প্রশ্নও আসবে না, যদি আসে তার জবাব আমি দিব। অর্থাৎ আমি সিলেবাস সিগনেচার করিয়ে এনেছি যে এর বাইরে আমি পড়াই না, এর ভিতর থেকে প্রশ্ন হতে হবে। উচ্চতর ব্যাচ আপনাদের যে ক্লাসগুলো নিয়েছি আমি এখন বলে যাচ্ছি, এই ক্লাসগুলোই কিন্তু বিশেষ করে নোট করে তারপরে দেওয়া হয়েছে যে এইগুলোই করানো হয়েছে, এর ভিতরে আমাদের প্রশ্ন হতে হবে। তো সেই সিলেবাস অনুযায়ী সিলেবাসের যে ক্লাসগুলো নিয়েছি আমি এখন বলছি, এইগুলো একটু রিভিশন দেবেন। এর ভিতর যদি কোনোটা বুঝতে বাকি থাকে তাহলে সেটি আমি বুঝিয়ে দেবো। যেমন কালপুরুষের অঙ্গ বিভাগ, রাশিচক্রের অঙ্গ বিভাগ এবং রোগ নির্ণয়ের কৌশল, এটি ক্লাস হয়েছে। হস্তরেখার সূক্ষ্ম বিচার ও প্রতিকার 1ম পর্ব, সূক্ষ্ম বিচার 2য় পর্ব, এটি ক্লাস হয়েছে। সংখ্যাতত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা ও প্রতিকার ব্যাপারে ক্লাস হয়েছে। অ্যাভিমেরিস থেকে লগ্ন, গ্রহ স্ফুট, নক্ষত্র চরণ নির্ণয় পদ্ধতি ক্লাস হয়েছে। অ্যাভিমেরিস থেকে বিংশোত্তরী মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা নির্ণয় পদ্ধতিও ক্লাস হয়েছে। তাছাড়া মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সূত্র নিয়ে আলোচনা একটি ক্লাস হয়েছে। পরের ক্লাসেও আলোচনা করেছিলাম, এখানে 2টি ক্লাস, 11-12, সেটি মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সূত্রাবলীর প্রয়োগ কৌশলও করেছিলাম। আপনাদের চর্চা করেননি, আমি এখানে আরো 4টি ক্লাস বাড়াতে চেয়েছিলাম, যে যদি আপনারা চর্চা করেন, যদি মনে করেন যে এটি ভালো, এটি একটি বিশেষ করে সাবজেক্টের মধ্যে একটি মহান বা প্রয়োজনীয় সাবজেক্ট, তাহলে আমি ক্লাস এখানে বর্ধিত করব। কিন্তু আপনি আর একজন, মনে হয় 2জন ব্যক্তি আমার কাছে মান্ডেন অ্যাস্ট্রোলজির একটি রিসার্চ পাঠিয়েছিলেন, একজন সম্ভবত ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, আর আপনি। আর কেউ পাঠাইছেন কিনা আমার এই মুহূর্তে মনে নেই। তো আর কেউ পাঠাননি, এমনকি ভিডিও দেখে পাঠাইনি প্রাথমিক পাঠাইনি। কেউ কোনো মন্তব্য ওখানে করেননি।
তাছাড়া মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সামগ্রিক ফলাফল বিচার ও করণীয় আলোচনা, এই করণীয় আলোচনা হয়নি, তবে করণীয় আলোচনা কিন্তু আমি টাচ দিয়ে গেছিলাম ওই প্রথম ক্লাসে, যদিও আপনারা ওটা ধরতে পারেননি যেহেতু এই ক্লাসটা হয়নি, আমি হয়নি বললাম। তাছাড়া বাস্তুশাস্ত্রের সহজ সূত্রাবলী, এটি আমাদের জে কে দেব স্যার আপনাদের দিয়েছেন, আমি এটা দেইনি। শুভ দিনের নির্ঘণ্ট নিয়ে ক্লাস হয়েছে, যে শুভ দিনের ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি শুভ দিনের বিষয়টা আপনাদের অনুধাবন করার চেষ্টা করেছি বিভিন্ন ক্লাসে। তো সেই অনুযায়ী শুভ দিনের সকল বিষয়গুলো পড়তে বলেছি, জ্যোতিষ বচনগুলো পড়তে বলেছি, যেগুলো হচ্ছে আপনাদের সব সময় লাগবে চলার পথে। এটা বেদিক অ্যাস্ট্রোলজিরই অঙ্গ, অর্থাৎ এই শুভ দিন জীবনের কি, এটি আমাদের অনুধাবন করার সক্ষমতা এখনো আছে কিনা। এই যে আপনারা দেখলেন যে 7ই মে 2026 জ্যোতিষ জগতে একটা নতুন সূর্য উদিত হলো, কে উদিত হলো, কোথায় কে আসলো আর গেল এটা জানি না, মনে আসলো তাই একটি জিনিস লিখে দিলাম। তো গতকালকে তারিখ থাকলো 8 তারিখ, শনির তারিখ, 8 তারিখ, 5 মাস, 8 × 5 = 13, আর হচ্ছে 1 × 14। তাহলে শনি এবং বুধকে সঙ্গে নিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ঘোষণা করলো যে কোচিং সেন্টারের মাননীয় প্রেসিডেন্ট হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী। তাহলে এটি হচ্ছে আমার মন গড়া বিষয়। আমি আদৌ বিবেচনা করেছি কিনা সেটি আপনাদের বের করতে হবে। আবার একটি প্রশ্ন আপনাদের আসতে পারে, দূর সনাতন কোচিং সেন্টারের আবার প্রেসিডেন্টও লাগে নাকি? আমার লাগে, আপনারা কি করবেন? আমার লাগে, আমি লাগবে আমি করব, এটা হচ্ছে আমার বিশেষ করে চিন্তা চেতনা। তো আমার লাগবে আমি করব, আমি প্রেসিডেন্ট কেন, আমি ভাইস প্রেসিডেন্ট করব, আমি সেক্রেটারি করব, জয়েন্ট সেক্রেটারি করব, বা ধরেন আমি অর্থ সম্পাদক করব, সমস্যা কি? করে দিয়ে আমি কাজের ভার কমাবো, কিন্তু সেটি হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ব্যাপার। তো এখানে কিন্তু আপনাদের শুভ দিনের ইঙ্গিত দেওয়ার জন্য আমি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে এটি বোঝানোর চেষ্টা করেছি যে শুভ দিন কি, বা শুভ দিনের নির্ঘণ্টটা কি। শুভ দিনের নির্ঘণ্ট যদি না থাকে বা শুভ দিন যদি আমরা না দেখতে পারি, তাহলে কোনো কর্মই কিন্তু আমরা করতে পারবো না। আপনি কবে চেম্বারে বসবেন, কয়টার সময় চেম্বারে বসবেন, কয়টার সময় দেখা শুরু করবেন, কয়টার সময় আগরবাতি জ্বালবেন, কয়টায় আপনি দেখা যাচ্ছে এই নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, কয়টায় দেবীকে ফুল দেবেন, কয়টায় দেবীকে প্রতিষ্ঠা করবেন, কয়টায় দেবীর চক্ষু দান করবেন, এগুলো তো সবই সেই শুভ দিনের নির্ঘণ্টের মধ্যে। তাহলে সেটির গুরুত্ব আমি আপনাদের অনুধাবন করাতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তথাপিও আমি বারবার করে বলেছি, এটি শুভ দিনের নির্ঘণ্টে 3টি ক্লাস ছিল, একটি ক্লাস আপনাদের দেওয়া হয়েছে, এমনকি তার মধ্য থেকে আমরা চেষ্টা করেছিলাম যে অথকালা শুদ্ধি দিয়েও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটিও আপনাদের অনুধাবন করাতে পেরেছি কিনা আমি জানি না। যে অকাল কাকে বলে, কাল কাকে বলে, এটি বোঝানোর চেষ্টা করেছি। অষ্টবর্গ দ্বারা আয়ু বিচার আমরা শিখাইনি, ভিন্ন অষ্টক বর্গও শিখাইনি, তবে জটক বিচারের পদ্ধতি কিন্তু আপনাদের উচ্চতর ব্যাচে যেটি শেখানো হয়েছিল এবার, মানে উচ্চতর ব্যাচ যখন প্রাথমিক ব্যাচে ছিলেন যেভাবে শেখানো হয়েছিল, তার থেকে আরো আমি তাত্ত্বিক ভাবে ভেঙে দিয়ে এই প্রাথমিক ব্যাচের ক্লাসটা 2 ব্যাচকে একসঙ্গে নিয়ে এটি আমি নিয়েছি। কেন নিয়েছি? যে এই জটক বিচারটা আপনাদের চলার পথে সর্বদা দরকার। কি হয়েছে কিশোরী মোহন বাবু, আপনি শুধু এদিক ওদিক করতেছেন, তাহলে কি কি আমাকে কথা বলতে দিয়ে আপনি ওদিকে কি করছে? এক স্যার চালিয়ে না, দেখি। আমি এটা লিখতেছি। আমি আমার এখানে ওই জায়গা চেঞ্জ করেছি, কারেন্ট এসেছে তো কারণ ও জায়গা চেঞ্জ আচ্ছা, করে আসছি। ঠিক আছে। হ্যাঁ। তো যে জন্য আমি জটক বিচারটাকে একসঙ্গে নিয়েছিলাম, এমনকি জটক বিচারের দ্বিতীয় পদ্ধতি আমি একটি ক্লাসের মধ্যে আপনাদের 3টি পদ্ধতি সম্ভবত আলোচনা করেছিলাম, যে একটি হচ্ছে ওই দেখেন আপনাদের অর্থ, তারপরে হচ্ছে স্বাস্থ্য, এইরকম দিয়ে সহ, এক কথায় ওই জটক বিচার যদি অনুধাবন করতে পারেন, তো ওখানে 4টি পদ্ধতির বিষয়ে ওই ক্লাসে আলোচনা করা হয়েছে। তো যদিও আপনারা দেখছেন যে শুধুমাত্র কূট দিয়ে বিচার করা হয়েছে, একটি টাইটেল ছিল তাই একটি অনুধাবন করেছেন, কিন্তু এখানে 4 প্রকারের জটক বিচারের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, আর পঞ্জিকায় দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা শিখে নিতে পারতেন। তাছাড়া নবাংশ বিচারে করণীয় ও প্রতিকার, এটা জেকে দেব স্যার নিয়েছেন, যদিও নবাংশটা বের করা শিখিয়েছেন কিনা আমি ওই ক্লাসটা দেখিনি। তো নবাংশ বিচারটা আমি বলেছি, নবাংশ বিচারটা আমি ব্যক্তিগতভাবে আবার আপনাদের নেব, কিন্তু সেটি সেই ক্লাস নেওয়ার পর্যায়ে এখন হয়নি।
বা সুযোগ আর হচ্ছে না। তো এই নবাংশটা বিষয় হচ্ছে নবাংশ তৈরি করাটা যেমন সহজ, একই সঙ্গে একটি বিষয় নিয়ে ক্লাস করা না। 1 থেকে 16টা চার্টের মধ্যে 8টি চার্ট একই সঙ্গে তৈরি করা শিখতে হবে, আর বাকি 8টি আরেকবার তৈরি করা শিখতে হবে। তার মধ্যে একটি আমরা শিখে ফেলেছি, তাহলে একটি শিখে ফেলেছি, আর যে 17টি আছে এটি আহ একদিন হচ্ছে 8টি শিখবো, আর একদিন 7টি শিখবো, বা 8 আর 16, হ্যাঁ, 7টি শিখবো। এই 15টা একসঙ্গে শিখবো। শেখার পরের দিন ক্লাসটা হওয়া উচিত যে এবার এক একটি চার্ট আমরা কিভাবে বিচার করি। শুধু নবাংশ বিচারটা হলে আমার মনের মতো হয়নি, বিধায় এখানে যে কে দেব স্যার ক্লাসটা নিয়েছেন, আমি এটা নিতে পারিনি। যোগ নির্ণয় এবং প্রতিকার, এই যোগের ক্লাস বহুত কয়েকটি ক্লাসই হয়েছে, যেটি আপনাদের যোগ বোঝানোর চেষ্টা করেছি। এমনকি এই সিলেবাস হওয়ার আগে আপনারা যে 20-22টা ক্লাস যখন হয়েছিল, তখন সেই ক্লাসে কিন্তু এই সিলেবাসের বাইরে আপনাদের প্ল্যান ভরে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনার উপস্থিতি কম ছিলেন, কিন্তু সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তারপরে কিন্তু আমরা 25-26-এ এসে সিলেবাস প্রণয়ন করি। এর আগে কিন্তু সিলেবাস ছাড়া আমি মন থেকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে সেগুলো পরীক্ষায় আপনার পাশ করার জন্য আসবে না, কিন্তু জীবন চলার পথে আসবে। তাছাড়া যোগ নির্ণয়, করণ নির্ণয়, করণ প্রতিকার অবশ্য প্রাথমিক ব্যাচে হয়েছে, এদিকে হয়নি। তিথি নির্ণয়, তিথি ও তার ফলাফল আপনাদের ক্লাস নেওয়া হয়েছিল, কিন্তু তিথি আপনারা কখনো টাইমের গুরুত্ব, সেই যোগ বিয়োগ শুধু আপনি আর নীরজ স্যার ব্যতী রেখে আর কেউ, আর আবুল হোসেন সাহেব ব্যতী রেখে আর কেউ শিখতে পারেননি। আপনাদের বারবার করে বলেছিলাম, একটি কথা মনে আছে কিনা দেখুন, যে আমি বলছিলাম যে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ করা শিখুন, মানে হাতে কলমে করা শিখুন। তো এই যে যোগ বিয়োগ কিভাবে হচ্ছে, দণ্ডপল বিপল বা ঘন্টা মিনিট, একটাকে নিন, তো ঘন্টা মিনিটকে নিন, দণ্ডপল বিপল নেওয়ার দরকার নেই, ওটি আরো কঠিন হয়ে যায় আপনাদের জন্য। দরকার নেই, আগে ঘন্টাটা করুন। ওই ঘন্টা করতে করতে এক সময় দেখবেন যে আপনার দণ্ডপল বিপল চলে আসবে। কারণ 24 ঘন্টায় একদিন, আর 60 দণ্ডে একদিন। তাহলে 60 দণ্ড উম, একদিন, আর 24 ঘন্টায় একদিন, তাহলে জিনিসটা তো একই। কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের যে বিষয়গুলো রয়েছে, সেটি হচ্ছে তিথির সাথে, ডিগ্রির সাথে সম্পৃক্ত। এখন একটা ডিগ্রি, 1 ডিগ্রি সমান টাইম কত, সেই টাইমটায় আপনারা যেতে পারেন না মৌখিকভাবে। আমি পারি মৌখিকভাবে, এবার মৌখিকভাবে পারি, এমনকি কাগজে কলমেও পারি, আমি বলে দিতে পারি, সঙ্গে সঙ্গে লিখতে পারে। কিন্তু যারা লিখতে পারে, যারা যোগ বিয়োগ করতে পারে, তারা যদি বলে যে, তারা যদি ভুল করে, তখন এটি করার আনন্দ আর থাকে না। তো যার জন্য বলেছিলাম যে তিথি নির্ণয় এবং তার ফলাফল বিশ্লেষণের জন্য আপনারা একটি প্র্যাকটিস করবে, কিন্তু সেই প্র্যাকটিস আপনাদের ভিতর পেয়ে কোনো জবাব পাইনি, যার জন্য তিথির দোষ মুক্তিতে করণীয় যে ক্লাসটি, সেটি আর হয়নি। তাছাড়া আপনারা জানেন যে মাঝে কয়েকটি ক্লাস আমাদের বিভিন্ন অসুবিধার কারণে কয়েকটি ক্লাস বন্ধ গেছিল, যেটি আমরা জে কে দেব স্যারকে দায়িত্ব দিয়েছিলাম। জে কে দেব স্যার আহ, যে কোনো কারণে হোক আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে শনিতে পেয়েছিল, যে কারণে উচ্চতর ব্যাচের কয়েকটি ক্লাস আমাদের বন্ধ গেছিল, আমি বাইরে থাকার কারণে। তা না হলে আরেকটু এগোতো। এবার নক্ষত্র বিচার পদ্ধতি ক্লাস নিয়েছি, নক্ষত্র বিচার পদ্ধতি দ্বিতীয় পর্বও ক্লাস নেওয়া হয়েছে। তাছাড়া চিকিৎসা জ্যোতিষ ও প্রতিকার ব্যবস্থার ক্লাস নেওয়া হয়েছে। চিকিৎসা জ্যোতিষ গ্রহ নক্ষত্র সহযোগে প্রতিকার ব্যবস্থার ক্লাস নেওয়া হয়েছে। সামুদ্রিক শাস্ত্রের গুরুত্ব এবং প্রয়োগ কৌশল নিয়েও আমি ক্লাস নিয়েছি। জাতচক্র, ডিম্বচক্র, গ্রহ নক্ষত্র চিহ্নিতকরণ, ফলাফল, এটি ক্লাস হয়নি। ডিম্বচক্র এগুলো ক্লাস হয়নি। ষোড়শ বর্গ, D2 থেকে শুরু করে আমাদের 16 পর্যন্ত কোনো ক্লাস হয়নি। যদিও জে কে দেব স্যার গত সপ্তাহে মনে হয় একটি না দুটি ইয়ে করে মানে ক্লাস নিয়েছেন, যে দুটি ক্লাসে এই চার্ট নিয়ে 10 মনে হয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমি ওটি শুনতে পারিনি। তারপরে দ্বাদশ ভাবের নিগূঢ় তত্ত্ব বিচার প্রথম পর্ব হয়েছে, এটা 14 নম্বর ক্লাসে গিয়ে। তারপরে হচ্ছে দ্বাদশ ভাবের নিগূঢ় তত্ত্ব নিয়ে দুটি ক্লাস হয়েছিল ওখানে। এমনকি ওই প্রথম দ্বিতীয় তৃতীয় ভাব, চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাব, সপ্তম অষ্টম নবম ভাব, দশম একাদশ দ্বাদশ ভাব, এর ভিতর প্রথম দ্বিতীয় তৃতীয় আমি নিয়েছিলাম, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আমি নিয়েছিলাম, সপ্তম অষ্টম নবম এবং দশম একাদশ দ্বাদশ জে কে দেব স্যার নিয়েছিলেন। তারপরে জন্ম ছকে গ্রহের প্রেক্ষা, এটা হয়নি। ফলাফল ও তার প্রতিকার, এটা হয়নি। প্রেক্ষা নির্ণয়ের ক্লাস আপনাদের দেওয়া হয়নি। তারপর হচ্ছে হোরা বা গোচর তত্ত্ব গুরুত্ব, এটা হয়েছে।
তারপরে চন্দ্র সূর্যের উদয় অস্ত ক্লাসটা হয়নি। যদিও উম, নীরজ স্যার একদিন জিজ্ঞেস করেছিলেন, তো আমি বলেছিলাম যে এটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা হয়নি। ত্রিপাপ বর্ষের শুভাশুভ ফলাফলটা আপনার প্রাথমিক ব্যাচের ভিডিও থেকে একটু দেখে নেবেন। ত্রিপাপ বর্ষের শুভাশুভ ফলাফল নির্ণয়, ত্রিপাপ বর্ষের শুভাশুভ ফলাফল নির্ণয় দ্বিতীয় পদ, এটা একটু দেখে নেবেন। তো এটি ক্লাস আপনারা আগে পেয়েছেন, যখন সিলেবাস প্রণয়ন হয়নি তখনই কিন্তু পেয়েছেন। কিন্তু এটা আপনারা এই প্রাথমিক ব্যাচের ক্লাসটা একটু দেখে নিলে বুঝতে পারবেন। এই লেটেস্ট মানে খুব বেশি না, 52-53 নাম্বার ক্লাসের মধ্যে হয়েছে। এমনকি ফুল ভিডিওটা আমি পাবলিক করে দিয়েছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখবেন ফেসবুকেও দেওয়া আছে। আর নষ্ট গোষ্ঠী উদ্ধারে ক্লাস হয়নি, মৃত্যুর কারণ নির্ণয়ের ক্লাসও হয়নি। কিন্তু মৃত্যুর কারণ নির্ণয়ের একটি ক্লাস কিন্তু আপনাদের ওই সিলেবাসের আগে যখন আপনারা ছিলেন তখন কিন্তু একটি ক্লাস দিয়েছিলাম, পেশা নির্ণয়, মৃত্যু নির্ণয়। এটি মনে করে দেখুন, তাহলে আপনার মনে পড়বে। টিটু দাস স্যার তখন কিন্তু বলেছিলেন যে উম আমাদের কোন পেশা হবে, মেডিকেলে কোন পেশা হবে, মেডিকেল হলে সে সার্জন হবে না কোন ডিপার্টমেন্টের হবে, ইঞ্জিনিয়ার হলে কোন ডিপার্টমেন্টের হবে, মৃত্যু হলে কোন দিকে হবে, কি কারণে হবে, এইসব বিষয় নিয়ে একটি ক্লাস এই সিলেবাসের আগে কিন্তু হয়েছিল। তো এই সিলেবাসের মধ্যে যে ক্লাসগুলো হয়েছে তার ভিতর থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। এটা আমি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় প্রেসিডেন্ট স্যারের কাছে আমি অর্পণ করেছি, এবং সেখান থেকে তা ওনার মতামত নিয়ে আসছি। তো সেই মতামত নিয়ে আসার পরে যেহেতু আমাদের উচ্চতর ব্যাচের কোনোদিন পরীক্ষা হয়নি, এটি হবে প্রথম পরীক্ষা। যদিও প্রথম পরীক্ষা নয়, এটি আপনারা জানেন কিনা সেটি খোলাসা করে দিই, এটা দ্বিতীয় পরীক্ষা হবে। কারণ প্রথম পরীক্ষা ওখানে দুজন শিক্ষার্থী দিয়েছেন অফলাইনে। তো সেটি আমাদের দৃষ্টিগোচর কম ছিল না, ধরেন দৃষ্টিগোচর আমার ছিল, কিন্তু সেটি আলোচনা করা হয়নি, আমি এটাকে গুরুত্ব দেইনি বা ধরিনি। তো সেটি আমাদের জেকে দেব স্যার এবং নীরজ কান্তি রায় স্যার অফলাইনে পরীক্ষা দিয়েছেন, এবং সেখান থেকে জ্যোতিষ সম্রাট উপাধি গ্রহণ করেছেন। তো এটি দ্বিতীয় ব্যাচ, উচ্চতর ব্যাচে। তবু আমার হাতে গড়া শিক্ষার্থীদের মধ্যে আপনারাই প্রথম, এবং অনলাইনের মধ্যে আপনারা প্রথম। যেহেতু এটা অফলাইনে পরীক্ষা হয়েছে, ওটির বিষয়ে আমি এতটা আহ জ্ঞাত ছিলাম না, যদিও ওনারা পরীক্ষা দিয়েছেন এটি জানি। তাছাড়া ওই প্রথমে যেগুলো আমি পড়ে শোনালাম এগুলো হচ্ছে একটি ধারণা তৈরি করতে পারি। তো এখন আপনারা বলুন যে আমরা নতুন টপিকসে প্রবেশ করতে পারবো না। তো এই যেগুলো ক্লাস আপনাদের করানো হয়েছে, সেই ক্লাসের মধ্য থেকে আপনাদের কোনটা কোনটা বুঝতে অসুবিধা আছে, যদি আপনার সিলেবাস ধরে ধরে বলেন, তাহলে সেইটা অনুযায়ী আমরা আলোচনা করে যেতে পারি। এটি হচ্ছে আমার বক্তব্য। আমি ঠিক বলছি কিনা আগে কিশোরী মোহন বাবু আপনি বলেন, যে আমি যেগুলো বলে গেলাম যে এগুলোর ক্লাস হয়েছে আর এইগুলোর ক্লাস হয়নি, সেটা ঠিক বললাম কিনা, সেটা আগে বলেন। না, আপনি যেগুলো বলেছেন প্রত্যেকটাই ক্লাস হয়েছে। কারণ এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা যতগুলো পেয়েছি বা যে যতটুকু নিতে পেরেছি। এখন যারা উপস্থিত আছেন, আপনাদের কিছু বলার থাকলে বলুন। স্যার না, নবাংশ ঠিক আছে সম্পর্কে তো। একটু আলোচনা করেন স্যার। আমি আপনাদের কি বলেছি নবাংশের ব্যাপারে, এখনো কি বলে গেলাম? বলছি যে নবাংশ এমন একটা জিনিস যার একটা শর্টকাট ব্যবস্থা রয়েছে, যা চোখের সামনে আসলেও বলে ফেলা যায়। তাহলে সেটি ওই চমকদার, মানে এমন চটক রয়েছে ওর ভিতরে, সেটি সেই চমক যেখানে রয়েছে সেই চমকটি শিক্ষা দিতে গেলে ওই 16টি চার্টের মধ্যে আমরা মাত্র একটি চার্ট চিনি, সেটা হচ্ছে D1। তো নবাংশ যে চার্টটি আমরা এখনো তৈরি করতে জানি না, যার জন্য আমরা তৈরি করা ওখানে 15টি চার্টের একদিনে শিখবো 8টি চার্ট তৈরি করা, আর একদিনে শিখবো 7টি চার্ট তৈরি করা হাতে কলমে, মানে নট সফটওয়্যার। তাহলে এইবার হাতে কলমে চার্ট তৈরি করা শিখতে হবে, তারপরে ধারাবাহিকভাবে 1 2 3 বিচার করতে করতে আসতে হবে। আমি যেমন ধরেন এই মাদার চার্টটা দেখে অমনি তার ডিগ্রি দেখে বুঝতে পারি যে এইটা 15 নম্বর চার্টে গিয়ে D15-এ গিয়ে ওই গ্রহটা কোন ঘরে পড়বে, তার ফলাদেশ কি হবে। ওই নবাংশে গিয়ে ওই ডিগ্রি দেখে ওই চার্টটা কোথায় পড়বে, তার ফলাদেশ কি হবে। ওই দশম মাংসে গিয়ে কোথায় পড়বে সেটি কি হবে, এটি আমি বুঝতে পারি। আপনারা যাতে এইভাবে বুঝতে পারেন, তার জন্য আপনাদের গড়ে নিয়ে 2 ব্যাচকে একসঙ্গে পরীক্ষা হয়ে যাক,
আমি এই ক্লাস দুটি মানে তিনটি ক্লাস পর পর দেব, এ কথা আমি বেশ কয়েকবার বলেছি। কিন্তু আপনারা এত ক্লাসের মধ্যে এই নবাংশ যদি এখন শিখিয়ে দিই আর আপনারা যদি প্রয়োগই না করতে পারেন, তাহলে সে শিক্ষা নিয়ে লাভটা কি হবে? যেমন আমার লাভ হয়নি মান্ডেন জ্যোতিষ নিয়ে। আমি যদি বুঝতাম যে মান্ডেন জ্যোতিষ চর্চা করবে না আমার উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা, তাহলে আমি এই উলুবনে মুক্তা ছড়াতাম না। মানে মান্ডেন কি, এই শব্দটা আমি ওটা আনতামই না, আমার আনার প্রয়োজন নেই। যেমন আপনারা অনেকে বাস্তু শিখেছেন, আর আমি যদি বাস্তু ক্লাস দেওয়ার পরে যদি মনে না হয় যে বাস্তু কি জিনিস বা এখানে সহজে শেখা যায়, সহজে বলা যায়, একদিন একটু আপনাদের উপলব্ধি করিয়েছিলাম যে এক একজনের জন্ম তারিখ নিয়ে যদি মনে পড়ে থাকে তাহলে দেখুন যে তার বাড়ির কোন দিক উঁচু, কোন দিক নিচু, কোন দিক জলাশয়, কোন দিক রাস্তা, কোন দিকে তার নর্দমা, কোন দিকে তার পরিষ্কার, কোন দিকে ফুল গাছ থাকবে, কোন গাছে কাঁটা গাছ থাকবে। এগুলো কিন্তু আপনাদের একটু পরীক্ষামূলক আমি আপনাদের আহ জানিয়েছিলাম যে আসলে এটা কি। তাহলে বাস্তু মানে আপনারা বলবেন যে তুমি সিঁড়ি ভেঙে ফেলো, বাস্তু মানে তো আপনি বলবেন রান্নাঘরকে সরিয়ে ফেলো, বাস্তু মানে বাথরুমকে সরিয়ে ফেলো। আর এই দুর্যোগের বাজারে আমি বারবার করে বলেছি, যাদের শাঁখারি বাজারে বাড়ি বা ধরুন যারা পুরাতন দিল্লিতে যাদের বাড়ি বা কলকাতা শহরে পুরাতন শহরে যাদের বাড়ি, সে জায়গায় দেখেছেন যে 1 ইঞ্চি জায়গা পেতে কি লাগে। তাহলে সেখানে যদি আপনি বলেন ভেঙে ফেলো, তাহলে এই দুর্যোগের বাজারে তার যদি সামর্থ্য না থাকে, আপনারা বাস্তুবিদ যে ওই বাস্তু কাঠি ঘুরিয়ে শেষে বললেন যে এই কর্নারে দোষ আছে, ঠিক আছে তুমি এইখানে ভাঙো। এইবার এই ভাঙার যে পরামর্শ দিয়ে আসলেন, এটির যে চড় খেতে হবে সেটি যে আমারই খেতে হবে, এটি আমি ভালো করেই জানি। যে কারণে আমি বলেছি যে এটির জন্য ওয়েট, মানে আপনারা ওয়েট করুন, এটা পাবেন। তো এগুলো আপনাদের যদিও বিদায় দিচ্ছি যে পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছেন, কিন্তু অন্তর থেকে তো বিদায় দিচ্ছি না। আবার যদি এক অন্তরে বিদায় দিচ্ছি, এক অন্তরে রেখে দিচ্ছি। যদি আপনারা মনে করেন তাহলে আমি শুধু অর্থের জন্য জ্যোতিষ শিক্ষা দেইনি, যদি আপনারা মনে করেন যে যে কোনো দিনে আপনারা কোর্স, উচ্চতর কোর্স করবেন না, 2 কোর্স একসাথে হবেন, কারণ পরীক্ষার পর কিন্তু আমরা 2 কোর্সকে একসাথ করে ফেলবো, মানে উচ্চতর এবং এই প্রাথমিক যারা পাশ করে বেরোয় উচ্চতরে যাবেন, এদেরকে আমি আলাদা করে ফেলবো। কারণ আমি জানি যে এই উচ্চতর ব্যাচ মানে প্রাথমিক ব্যাচ এমন ভাবে করে আসছে, দেখুন উচ্চতর ব্যাচের সিলেবাসের কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো ওনারা জানবে। তাহলে এরপরে আমাদের আরো 2টি ব্যাচ হবে, যে এই উচ্চতরে পরে আরেকটি ধাপও যাবে, সেই ধাপের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং বলেছি যে শিক্ষার ব্যবস্থা আমরা কিছু ঢেলে সাজিয়েছি। কি ঢেলে ঢেলে সাজিয়েছি সেটি আপনার 16 তারিখে উদ্বোধনী ক্লাসে বুঝতে পারবেন, যে ওই উদ্বোধনী না মানে ওই যে ডেমো ক্লাসে 16 তারিখ না 17 তারিখ কবে পড়েছে যেন, ধন্যবাদ। শনিবার পড়েছে, আগামী শনিবার যেটা, আগামী শনিবারের হ্যাঁ, পরের নাকি 23 তারিখ, 23 তারিখে 23 তারিখে। হ্যাঁ 23 23, তারিখ 23 তারিখ। ওটি তখন বুঝতে পারবে যে এই শিক্ষার ব্যবস্থাকে আমরা যে নতুন করে কিভাবে সজ্জিত করতেছি সেটি আসলে আপনাদের ভালো লাগবে কিনা, বা বুঝার সহজ হবে কিনা, ভালো লাগবে কিনা সেটি তো যেমন অনুধাবন করবেন, তেমনি হচ্ছে বুঝতে সহজ হবে কিনা তেমন কোনো কারিকুলাম আমি আনছি কিনা সেটি আপনারা অনুধাবন করতে পারবেন। এমনকি ইতিপূর্বে ডেমো ক্লাসে আপনারা বুঝছেন যে আমি নতুন করে কিভাবে সাজাতে চেয়েছি, তো সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি। তো এখন আপনাদের বিষয় হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে আপনারা হুট করে বললেন যে হ্যাঁ নবাংশ শিখবো, যদি ওই রকম মানসিকতা থাকতো তাহলে এই জিনিসটা কেন শিখিয়ে দেব না, শিখিয়ে এখনই দিচ্ছি। কিন্তু ফলাদেশ দেওয়া যদি না শিখিয়ে দেই, না বুঝিয়ে দেই, আপনারা তো পারবেন না ওটা। আপনার বই পড়ে নবাংশ বিচারের দেখেন 1 বা 2টা পৃষ্ঠার মধ্যে নবাংশ বিচারের ফলাদেশ দেওয়া রয়েছে, কিন্তু আসলে ওই 2 পৃষ্ঠার ভিতর থেকে, যেমন পণ্ডিত রামকৃষ্ণ শাস্ত্রী মহোদয়ের বই, তারপরে হচ্ছে গ্রহ বিপ্রেত যে বই, এতে নবাংশ বিচারের 1 পেজের মধ্যে ফলাদেশ লেখা রয়েছে। এমনকি হরিহর মজুমদার মহোদয়ের বইয়েতে 2 পেজ 2.5 পেজের মধ্যে রয়েছে। এটি এইটুকু জায়গা আমি কেন দেব না? তো ওটার ভিতরে কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য নেই, সেটি আপনারা প্রয়োগ করতে পারবেন না। নবাংশ দেখে যদি না বলা যায় যে বউ চড় মারলে কোন কানে মারবে, সেটি যদি না বোঝা যায়, তাহলে সে নবাংশ শিখে লাভ কি? যেমন আজকে এমন একজন ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্টটার বাড়ি একেবারে আমার বাড়ির পাশেই। আমি জানি না যে এই ছেলে কবে বড় হয়েছে, কবে বিবাহ করেছে, আসলে আমি জানি না। কিন্তু সে যে আসছে আমি চিনিও না।
অথচ বাড়ির পাশে 100 মিটার হবে না তার বাড়ির দূরত্ব, কিন্তু আমি জানি না। তো সে আসছে, তার বোন আছে আবার, সে বোনের বিয়ে দিয়েছে, বোন আবার অ্যাডভোকেট হয়ে গেছে। কবে হয়ে গেল, মানে কবে এই কাকার ছেলে হলো, মেয়ে হলো, সেই কাকার ছেলে মেয়ে কবে অ্যাডভোকেট হলো, একজন একজন আবার এমএ পাস করলো, বিয়ে করলো, কিন্তু এগুলো আমি জানি না। অথচ 100 মিটারের মধ্যে বাড়ি। তো সে আসলো, এসে হাত দেখালো, দেখানোর পরে আমি কয়েকটি কথা তো বললাম, বলার মধ্যে একটি কথা বললাম, বিবাহ করলেন আবার বউকে তাড়িয়েও দিলেন, তাহলে কি কাজটি কি করলেন? জীবনে আর থাকলো কি? সবই তো শেষ হলো। আর জীবনে সরকারি চাকরিটা আপনার হবে না, আপনার প্রাইভেট চাকরি করতে হবে। আর বড় বিনিয়োগ করে আপনি লস করেছেন, কোথায় বিনিয়োগ করেছিলেন? আর কোথায় বা পেলেন এত টাকা? বললো যে আমি একটু ধান চাষ করেছিলাম, সেই ধান চাষ 6 একর জমিতে ধান চাষ করেছিলাম, বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে গেছে। আমি বর্তমানে 10 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছি, বিবাহে 3.5 লক্ষ টাকা খরচ করেছি, আর এই ধান চাষ নিয়ে আর তরমুজ চাষ নিয়ে আমার এই টাকাগুলো নষ্ট হয়েছে। চাকরি এখনো পাইনি। তো বললাম, এই 2 বছর ধরে আপনি এমএ পাশ করে কেন আপনি ধান চাষ করতে গেলেন? এইগুলো যখন বললাম তখন বাবার নাম বলছে যে আমার বাড়ি এই, আমি আপনি 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 করে বলতেছেন। যদিও এতক্ষণ আমি ভেবেছি যে আপনি চিনেছেন, কিন্তু আপনি যে আমাকে চেনেননি এটা আমি বুঝতে পারিনি। তখন আমি বুঝলাম যে আহ, আসলে আমি মিলাতে পারছি না। তখন দুই ভাই, তাদের এক ভাইয়ের বাচ্চাকে আমি চিনতাম, আমার এক কাকার ছেলেকে চিনতাম, সে হচ্ছে দোকানদারি করতো ফয়লা বাজারে। কিন্তু এই ভাইয়ের যে এই দুই ছেলে মেয়ে, এটা আমি কবে বড় হয়েছে, কবে ছেলে মেয়ে হয়েছে, এটি আমি জানতাম না। তো আমি পরিচয় জানলাম। তো এটি যদি সে নবাংশ থেকে না বলা যায় যে তুমি বিবাহ করেছো, আবার বিবাহটা ভেঙেও গেল, কতদিনে ভাঙেছে? 2.5 মাসে। তাহলে এটি যদি না বলতে পারেন, তাহলে সেই নবাংশ শিখে কি করবেন আপনারা? তাহলে নবাংশ যদি শিখতে হয়, তাহলে আপনাদের এই যে পেজ ছবি তুলে দিচ্ছি, দেওয়ার পরে আপনারা শিখে নেন। দেখেন আপনাদের সাথে আহ, আমি আপনাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এর ফলাদেশ কিন্তু এত সহজ জিনিস নয়, যে একটার সঙ্গে যদি আর একটা চার্টের সম্পৃক্ততায় না যাওয়া যায়, তাহলে সেটি কোনো মূল্য হবে না। এই বইটি হচ্ছে বিশুদ্ধ কোষ্ঠী তৈরি ও বিচারের নিয়মাবলী, আর এটি হচ্ছে রাশি ও লগ্ন বিজ্ঞান রহস্য। এই দুটি বই আপনাদের কাছে আছে মনে হয়, অনেকের কাছে। তো এখানে দেখেন নবাংশ বিচারের আমরা বিশুদ্ধ কোষ্ঠী তৈরিতে দেখি, বা যদি কারো কাছে থাকে তাহলে একটু দ্রুত কত নাম্বার পেজে নবাংশটা আছে একটু যদি খুঁজে বের করে দেন, তাহলে আমি সেই পেজেই চলে যাই। খুঁজতে যে সময় লাগবে তার থেকে আরো একজন যদি দেখেন তাহলে ভালো হয়। উম আর এর সূচিপত্র এত বড় যে সূচিপত্র দেখে বের করা সম্ভব না। নয়, নারী, ছান্নারী, নবতারা, নবতারা, নব তারপর ওইটা নাই, জ্যোতিষ সংবিধান থেকে দিব স্যার। দেন 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 দেন, যদি সংবিধান থেকে দেন দেন, তাহলে ছবি তুলে পাঠায় দেন। কত নম্বর পেজ? জ্যোতিষ সংবিধানের কত নম্বর পেজ? 97 97 স্যার। অনলি 97। হ্যাঁ। দেখেন, যে কোনো একটা থেকে হলেই তো হচ্ছে 97। হুম, 97 পৃষ্ঠায় এ তো দ্বাদশাংশ, রাশি ঘোড়া উপরে স্যার নবাংশ। নবম। হ্যাঁ হ্যাঁ, নবাংশ আছে 96 পৃষ্ঠায় নবাংশ। তাহলে দেখেন, হ্যাঁ ছবি তুলে একটু পাঠান, দেখেন আমি যে কথাটা বললাম সেই কথাটা দিচ্ছি স্যার। একটু আপনারা অনুধাবন করেন, তারপরে দেখেন। দেখেন তো এখানে নবাংশের কোনো ফলাদেশ দেওয়া আছে কিনা। 96, 97, তারপরে 98-তে আছে ষষ্ঠ অধ্যায়, গ্রহ বিবরণ, পাপ গ্রহ, শুভ গ্রহ, কাল, এখানে কিছুই দেওয়া নেই। তবু ছবি দুটা দিয়ে পাঠান। নবাংশের ছবিটা দিচ্ছি স্যার। এটা ওই যে নতুন এডিশন মনে হয়, এই জন্য আপনার সাথে মিলতেছে না। কি আপনার কাছে কিভাবে আছে? 97 পৃষ্ঠায় স্যার আমারটায়। এটা তো 96 আর 96 পৃষ্ঠা দেখতেছি। আপনার বইটা তো স্যারের অনেক আগের স্যার। পুরাতন স্যার, স্যারের বইটা। আপনার বইটা তো আগের স্যার। আমরা তো ওই যে আপনি যে নতুন বই দিলেন আমাদের ওইগুলা
জ্যোতিষ সম্মেলন যাদের কাছে আছে তারা খুলে দেখতে পারেন 97 পৃষ্ঠা। হ্যাঁ আর স্যার, আমি দিচ্ছি ছবি। অলরেডি ওপেন করা। তো হলো না, এই জিনিস তো আর এখানে নেই। এখানে 97 নাম্বার পৃষ্ঠায় ওটা কত অধ্যায় দেখেন তো। ও, 93 নাম্বার পৃষ্ঠা আছে আমার। পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখেন, তাহলে নীরজ স্যার আপনি একটু পড়েন, আপনি একটু পড়েন প্রথম থেকে। নবাংশ নির্ণয়। হুম হুম রাশিকে 9 ভাগ করিলে তাহার এক এক ভাগের নাম সকলের ও ইহাদের পঞ্চম, এবং নবম রাশি নবম স্যারের নেটওয়ার্ক ওখানে মানে মনে হয় সমস্যা আছে। নেটওয়ার্কের প্রবলেম। স্যার আমি পড়বো। হ্যাঁ পড়েন। স্যার, রাশিকে 9 ভাগ করিলে হুম তাহার এক এক উত্তরাধিক্রমে ভাগের নাম হইবে। নবাংশ। যেমন হুম। স্যার আপনার ওখানে নেটের প্রবলেম, সুদীপ্ত বাবু পড়ুক। হ্যাঁ পড়েন। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা আচ্ছা স্যার, রাশিকে 9 ভাগ করিলে তাহার এক এক ভাগের নাম নবাংশ হয়। একটু স্লো। মেষ। মানে রাশিকে 9 ভাগ করলে, মানে একটা রাশি মেষকে 9 ভাগ করলে, মানে 30 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করবেন। তাহলে ভাগ করলে এক ভাগ হচ্ছে নবংশ, মানে 9-এর 1 অংশ। এটা সবাই বুঝেছেন। হ্যাঁ, পরে। হ্যাঁ, মেষ, কর্কট, তুলা, মকর ইহাদিগকে চর রাশি কহে। হ্যাঁ, মানে এই চর রাশি আমরা জানি যে মেষ, কর্কট, তুলা এবং মকর, এটা চর মকর রাশি আমরা জানি। বলে। হুম এই চর রাশি সকলের ও ইহাদের পঞ্চম এবং নবম রাশির নবাংশ স্থির করিতে হইলে হুম চরাদি ক্রমে এই নবাংশ বিভাগ করিতে হইবে। হুম যেমন প্রথম প্রথম চর চর। মেষ, ইহার পঞ্চম সিংহ রাশি, হুম নবম ধনু রাশি, হুম ইহাদের মেষ রাশি ক্রমেই নবাংশ বিভাগ হইবে। তার মানে এই অংশটুকু বুঝেছেন কিনা, আগে এই লাইনটা বুঝেছেন কিনা যে বললেন, যেমন নবাংশ রাশি, নবম রাশির নবাংশ স্থির করিতে হইলে চরাদিক্রমেই নবাংশ বিভাগ করিতে হইবে, চরাদিক্রমে। তাহলে চরাদিক্রম কি? যেমন মেষ রাশি চর, ইহার পঞ্চম হচ্ছে সিংহ রাশি। তাহলে চর রাশির পঞ্চম ঘর থেকে তার যত ডিগ্রি থাকবে সেই ডিগ্রি অনুযায়ী গিয়ে তার গ্রহটাকে বসাতে হবে। তাহলে মেষ, যেমন ওখানে চর রাশি যেটা মেষ, কর্কট, তুলা এবং মকর, এই 4টি রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে তার পঞ্চম ঘর, মানে মেষ রাশিতে রবি বুধ আছে, রবি বুধকে পঞ্চম ঘরে আনতে হবে। রবির ডিগ্রি কত আছে, বুধের ডিগ্রি কত আছে, সেই ডিগ্রি অনুযায়ী পঞ্চম থেকে সেই গৃহে প্রতিস্থাপন হবে। এটি হচ্ছে বোঝাতে চেয়েছে ওখানে। দেখেন বুঝেছেন কিনা। পরের অংশ পড়েন। আচ্ছা। অর্থাৎ মেষের অধিপতি মঙ্গল ইহাদের প্রথম নবাংশের অধিপতি হইবে। হ্যাঁ, মেষের অধিপতি মঙ্গল ইহাদের প্রথম নবাংশের অধিপতি হইবে। তাহলে মেষের অধিপতি মঙ্গল হচ্ছে নবাংশের প্রথম অধিপতি, মানে প্রথম পার্ট। নবাংশ মানে 3 নং 27, ওই যে 30 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করে যতটুকু হবে তার প্রথম প্রথম নবাংশ ধরতে হবে অধিপতি মঙ্গলকে। 3 ডিগ্রি 20 মিনিট, স্যার। হ্যাঁ, যতটুকু হয়। এইরূপ এইরূপ হুম দ্বিতীয় চর কর্কট, হুম ইহার পঞ্চম হচ্ছে বৃশ্চিক ও হ্যাঁ, নবম কর্কটের মীন। পঞ্চম বৃশ্চিক আমরা জানি, কর্কটের পঞ্চম বৃশ্চিক। তাহলে বৃশ্চিকের, বৃশ্চিক ও নবম মীন। বৃশ্চিকের পঞ্চম হচ্ছে বৃশ্চিক, আর কর্কটের নবম হচ্ছে মীন। মীন ইহাদের প্রথম নবাংশের অধিপতি কর্কটাধিপতি চন্দ্র হইবে। কর্কটাধিপতি চন্দ্র হইবে। মানে কর্কটের যে অধিপতি সেই চন্দ্র হবে প্রথম পার্ট। হ্যাঁ, তারপরে তৃতীয় চর এবং তুলা। তৃতীয় চর তুলা, হুম ইহার পঞ্চম কুম্ভ ও নবম মিথুন রাশি, হুম ইহাদের তুলাধিপতি শুক্র হুম প্রথম নবাংশের অধিপতি হইবে। হ্যাঁ, তাহলে তুলার জন্য শুক্র, মানে মেষের জন্য মঙ্গল হবে, কর্কটের জন্য চন্দ্র হবে, তুলার জন্য শুক্র হবে, মানে অধিপতি হবে। গেল। তারপর চতুর্থ চর। চতুর্থ চর মকর, ইহার পঞ্চম বৃষ রাশি ও নবম কন্যা রাশি, ইহাদের প্রথমাংশের অধিপতি মকরাধিপতি শনি হইবে। হ্যাঁ, শনি হইবে। যেমন, অর্থাৎ 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 আছে। মেষ, সিংহ, ধনু এই 3 রাশির মেষ অবধি করিয়া নবাংশ গণনা করিতে হয়। অর্থাৎ প্রথমাংশে মেষাধিপতি মঙ্গল, দ্বিতীয় বৃষের অধিপতি শুক্র,
এইরূপ ক্রমে ধনু পর্যন্ত 9 রাশি। হ্যাঁ। আবার মকর, বৃষ, কন্যা ইহাদের হুম। মকর হইতে কন্যা পর্যন্ত 9 রাশির অধিপতি ক্রমে এক এক অংশের নবাংশপতি হইবেন। হুম। তুলা, কুম্ভ, মিথুন ইহাদের তুলা হইতে মিথুন পর্যন্ত 9 রাশির অধিপতি। কর্কট, বৃশ্চিক, মীন ইহাদের কর্কট হইতে মীন পর্যন্ত 9 রাশির অধিপতি ক্রমে এক এক নবাংশপতি হইবেন। হুম। যেমন যেমন রাশির 9 ভাগের 1 ভাগকেই নবাংশ কহে, তেমনি রাশি সকলের স্বকীয় নবাংশের নাম বর্গোত্তম, অর্থাৎ চর রাশির প্রথম নবাংশ বর্গোত্তম বলিয়া বিখ্যাত আছে। হ্যাঁ, হ্যাঁ, চর রাশির প্রথম নবাংশ বর্গোত্তম, স্থির রাশির দেখেন, ও একবার পড়ে যান। হ্যাঁ। স্থির রাশির পঞ্চমাংশ ও দ্ব্যর্থক রাশির নবাংশ। নবমাংশ, নবাংশ না, নবমাংশ। সরি সরি স্যার, খেয়াল করি, নবমাংশ। হুম। দ্ব্যর্থক রাশির আর নবমাংশ। স্থির রাশির হচ্ছে পঞ্চমাংশ। পঞ্চমাংশ, আচ্ছা আবার বলি, স্থির রাশির পঞ্চমাংশ ও দ্ব্যর্থক রাশির নবমাংশ। অতএব চর রাশির মেষের প্রথমাংশে মেষাধিপ মঙ্গলের প্রতি মঙ্গলের বর্গোত্তম, বর্গোত্তম। হ্যাঁ বর্গোত্তম, এবং স্থির রাশি সিংহ ইহার পঞ্চমাংশ সিংহাধিপতি রবির বর্গোত্তম। হুম। দ্ব্যর্থক রাশি ধনু ইহা নবাংশ ধনু রাশির অধিপতি বৃহস্পতির বর্গোত্তম। এইরূপ অপরাপর চর, স্থির, দ্ব্যর্থক রাশি সকলের বর্গোত্তম বিবেচনা করিতে হইবে। তারপরে কি হলো? তাহলে নবাংশের ফল কোথায়? তার ফল তো এখানে লেখা এত নেই। বড় গ্রন্থের ফল কোথায়? এত বড় একটা গ্রন্থ জ্যোতিষ সমীরণ, এর ফলাফল কোথায়? নাই স্যার, শুধু এটা না স্যার, ওই বাকি চার্ট গুলারও স্যার আমি পড়ে দেখছিলাম, ফলাফল লেখা নেই। তাহলে কি হবে? তারপরে আছে দেখেন দ্বাদশাংশ নির্ণয়, তারপর আছে ত্রিশাংশ নির্ণয়, তারপরে আছে গ্রহগণের উদয়াস্তাদি। এইবার গ্রহগণের উদয়াস্তই আমরা জানি না, কখন গ্রহ ঘুমন্ত থাকে, কখন নিদ্রিত থাকে, কখন তুদিত থাকে, কখন চিন্তাক্লিষ্ট থাকে, এটি তো আমরা জানি না। তাহলে এটি না জানলে নাম শুধু শুনেছেন নবাংশ, কিন্তু কোন গ্রহ কখন অস্তমিত হয়। তারপরে 96 পৃষ্ঠায় দেখেন নবাংশ দেওয়া রয়েছে এখানে, যে একে মেষ রাশির মঙ্গল, 2-এ শুক্র, 3-এ বুধ, 4-এ চন্দ্র, 5-এ রবি, 6-এ বুধ, 7-এ শুক্র, 8-এ মঙ্গল, 9-এ বৃহস্পতি। এই যে ষড়বর্গ টেবিল, এই ষড়বর্গ টেবিল যে পেজটা আছে আমার বইতে হচ্ছে 93 পেজে, ওই সরি 96 পেজে। আপনাদের মনে হয় কত হবে? আমাদের ওই স্যার 100 পেজ থেকে শুরু স্যার, 100, 100 পেজ থেকে। 101, এই দুইটা পেজ। তাহলে এখানে তো শুধু সিরিয়াল দিয়েই বসানো রয়েছে। তাহলে এটির কি শিখবেন? তারপরে আছে দেখেন ষষ্ঠ অধ্যায়, তারপরে যে ষষ্ঠ অধ্যায় হচ্ছে গ্রহ বিবরণ, সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, তার মানে নেই। তাহলে এটি কি শিখবেন? এটি কি শিখাবো? কিন্তু আমি যেটি শিখাতে চেয়েছিলাম সেটি আপনারা যদি ধৈর্য ধরেন, তাহলে ধরেন সেটি দিয়ে জীবনে কাজে লাগাতে পারবেন, আর না হলে পারবেন না। স্যার আর এখন এখন স্যার দরকার নেই স্যার হিসাবে, স্যার ওইটা ওইভাবে যদি না শিখতে বুঝেছেন? পারি আসলে স্যার এটা কাজ হবে না। আর এই গ্রন্থেতে নবাংশের আরেকটু ব্যাখ্যা রয়েছে, যদিও ব্যাখ্যা নেই, ওই একই জিনিসই আছে, কিন্তু চারটা করা আছে, কিন্তু সেটি খুঁজে পেলাম না। এটা যদি উম ইয়ে আমাদের এটা বলতে পারতেন, দ্বাদশাংশ নবাংশ, ও এই যে মনে হয় পেয়ে গেছি, বাংলা, এই যে নবাংশ নির্ণায়ক সারণী, এই যে দেখেন বর্গ বিভাজন প্রসঙ্গ, এখান থেকে হচ্ছে অঙ্ক কষে আমাদের বের করে আসতে হবে। কিন্তু সেটি আপনারা বের করবেন সফটওয়্যার দিয়ে, তাহলে আর এ কি করতে শিখবেন? আহ বিশেষ কথা, এই পেজগুলো আগে একটু পড়েন, আমি পড়া হিসাবে দিয়ে দিলাম যে নবাংশ নির্ণায়ক সারণী, দ্রেক্কান নবাংশ, হ্যাঁ এখান থেকে এইগুলো আগে একটু পড়ুন। পড়ার পরে যদি আমাদের এই পরীক্ষার আগ পর্যন্ত সম্ভব হয়, তাহলে দুই ব্যাচকে একসঙ্গে করে আমি কথা দিচ্ছি যে আমি ওই ক্লাসটা আপনাদের দিয়ে দেবো। যেমন স্যার আমাদের কারক, আপনারা যে কারকটা, আপনারা কারক নির্ণয় করবেন, অথচ কারক নির্ণয় হচ্ছে আমি হরোস্কোপ দেখে কারক নির্ণয় করে ফেলতে পারি, যে কে আত্মকারক, কে অমাত্মকারক, কে ভ্রাতৃকারক, এটা আমি ওখান থেকেই বের করে ফেলতে পারি। কিন্তু আপনাদের ধরেন আপনারা সেই ডিগ্রি মিনিটের গুরুত্ব কি, সেই জায়গাটায় এখনো আমরা কিন্তু যেতে পারিনি। এটা হচ্ছে আমার
মানে অভিযোগ, এটা অভিযোগই বলবো। কারণ হচ্ছে এটা উম বা আমার ব্যর্থতা যে আমি এটা শিখাতে পারিনি। আর পারবো কি করে, এফএমআরএস থেকে লগ্ন নির্ণয়ের ক্লাসেই আমরা লগ্ন মিলাতে পেরেছিলাম না। সে দুঃখটা তো আমার মনে আছে এখন। এটা যে আমি নিয়ে চলছি না তা তো না। কারণ হচ্ছে এমন লোক আমাকে বলেছিলেন যে এফএমআরএস কিনবা, জীবনে ওগুলো ব্যবহার করতে তো পারবা না, তাও কিনে করবা কি, কিনতে যাওয়ার সময় বলেছিলেন। তো যার জন্য আমি এফএমআরএস এমন ভাবে রপ্ত করেছিলাম যে ওটা আমার মুখে মুখে থাকতো। কিন্তু এখন এসে দেখলাম ওই ক্লাস মিলানোর সময় মানে আপনাদের বোঝাতে গিয়ে শেষে আমি দেখি যে আর পারলাম না। এই পুরা পেজ সহ দিয়ে দিলাম, কিন্তু এর হাফ পর্যন্ত হচ্ছে আপনার নবাংশ। তারপরের অংশ যাতে আপনারা বুঝতে পারেন যে দ্বাদশ অংশ নির্ণয় সারণ এই, এটা একটু পড়েন, এর ভিতরে গাণিতিক অংশ রয়েছে। তারপরে যদি আপনারা বোঝেন তাহলে এখান থেকে শিখে নেবেন বা আমি শিখাই দেব। এর ভিতর যদি সম্ভব হয়, এখনো তো 6-7টা ক্লাস আছে, এর ভিতর দেখিয়ে দেব। কিন্তু ধরেন এই নবাংশ, দ্বাদশাংশ, দশমাংশ, ষোড়শাংশ, এই যে বিষয়গুলো সবসময় দরকার এর পরবর্তী পেজগুলোতে পরপর রয়েছে। তো এই বইটি যাদের কাছে আছে তারা দেখবেন যে এখানে পরপর রয়েছে। তো তখন এই জিনিসগুলো যদি আমরা বের করতে না পারি, এর ডিগ্রির উপর নির্ভর করে ফল। কিন্তু সেই ডিগ্রিটা আমরা এখনো শখে বসিয়ে ক্লাস করিনি, যে কারণে আমাকে আজকে পিছিয়ে যেতে হচ্ছে। যাই হোক, উম তো বলেন এবার আপনাদের কথন কি। নবাংশটার থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি সম্ভব হয় তাহলে এই ক্লাসগুলোর মধ্যেই আমরা চেষ্টা করব একটি ক্লাস দিয়ে দেওয়ার। আপনারা নিতে পারেন বা না পারেন, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। একটি স্যার আপনি ক্লাসে হবে একদিন না, ওটি বলেছিলেন, 3টি ক্লাস লাগবে। যদি শুধু নবাংশ শিখতে চান তাহলে দিয়ে দিতে পারবো, কিন্তু ক্লাস আমার মতো হলে 3টি লাগবে, 3টির নিচে হবে না। বলছি স্যার আপনি একদিন বলেছিলেন ডিগ্রি থেকে কোন বয়সে কি প্রাপ্তি হবে বা লস হবে এটা আপনি শেখাবেন বলেছিলেন। তো ওই একটা এখনো শেখান নেই আপনি আর কি, যদি শিখিয়ে দিতেন খুব ভালো হতো। কোনটা কোনটা? শুধু ডিগ্রি দেখে কোন বয়সে তার হলো বাড়ি গাড়ি হবে অথবা তো কোন বয়সে তার দুর্ঘটনা ঘটবে আর কি, এটা আপনি কিন্তু শেখাবেন বলছিলেন। এটি তো শিখতে গেলেই তো আমি ওই নবাংশের কথা বলতে গিয়েই তো বললাম যে ওই ডিগ্রি মিনিট দিয়েই কিন্তু আমাদের 16টা চার্ট তৈরি হবে, সব ডিগ্রি মিনিট দিয়ে। কিন্তু আপনাদের প্রথমেই নক্ষত্র দিয়ে শেখানো হয়েছে, যেটি নক্ষত্র দিয়ে আজও কোনো প্রতিষ্ঠানে ওই প্রাথমিক ব্যাচে এইভাবে শেখানো হয় এটা আমার জানা নেই। কিন্তু কথা হচ্ছে সেই যে ডিগ্রি, এটা কি আপনারা ডিগ্রি মিনিট কি এখনো বের করতে পারেন সঠিক রূপে? কারণ হচ্ছে ধরেন এখন যদি কোনো গ্রহ 29 ডিগ্রি 59 মিনিটে থাকে, তাহলে আপনার এটি সফটওয়্যারে 29 ডিগ্রি 59 মিনিট আছে। আর আমাদের হিসাবে চলে যাবে দেখা যাচ্ছে পরের রাশিতে 0 ডিগ্রি হয়তো 10 মিনিটে। এই যে পার্থক্যটা হবে, সেই পার্থক্যটা যদি আপনারা বের করতে না পারেন তাহলে আপনারা হয়ে গেছেন তো কৃত্রিম বেসিস। আপনারা সফটওয়্যারে পাচ্ছেন, কৃত্রিম বেসিস হয়ে গেছেন। কোনটি সঠিক সেটি বিবেচনা করার দিকে যাচ্ছেন না। অথচ পঞ্চাঙ্গে যে স্ফুটটি দেওয়া থাকে, ওই স্ফুটটি সম্পূর্ণ এফিমেরিস বেসিকে দেওয়া থাকে। কিন্তু সেটি কি একদিনের সাথে আরেকদিন, আরেকদিনের সাথে আরেকদিন আপনারা স্ফুট কি এটি বসিয়ে ডিগ্রি মিনিট দেখে, নক্ষত্র দেখে, দশা একবার বাসায় বসে কি প্র্যাকটিস করেছেন এখনো? করেন? কেউ করেন? তাহলে এটি যে শিখিয়ে দেব, কাকে শিখিয়ে দেব বলেন? ওটি তো একটি থিসিস পেপার, ওই থিসিস পেপার তো নেই কোনো গ্রন্থে। তাহলে আমি ওই থিসিস পেপারটা কেন দেব? আমি যখন ডক্টরেট করি তখন আমি কমপক্ষে, আপনারা করবেন একটি সাবজেক্ট আর আমি 10টি সাবজেক্ট রেডি করে রেখেছিলাম, 10টি টপিকস যে এর উপরে করব। যদি এখন বলেন আমার সাথে কেউ এখানে কাছাকাছি আছেন, মোটরসাইকেল নিয়ে টান দিয়ে আসেন, আমি নিচে যে নিচের ড্রয়ার একেবারে আমার ফাইল ক্যাবিনেটের নিচের ড্রয়ার থেকে বের করে দেখাবো। এক একটায় 40 থেকে 50 পেজ করে হাতে লেখা একেবারে সব সূত্রগুলো রয়েছে। এখনই নেমে যেয়ে দেখাবো। কেউ থাকলে আসেন, ক্লাস চলতে চলতে আমি ভিডিও থাকতে থাকতে আপনাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে ড্রয়ার খুলবো, খুলে তারপরে দেখাবো। আর আপনারা একটি সাবজেক্ট নিয়ে ডক্টরেট করার জন্য 6 মাস 1 বছর ধরে ভাববেন শুধু, আর আমি 10টি নিয়ে একসঙ্গে নেমেছি। 8টির নোট আছে এখনো, 7টি বা 8টির নোট আছে এখানে, এখনো আছে। কমপক্ষে 40 পেজ, মানে 40 পেজের এপাশ ওপাশ।
A4 কাগজের 40 পেজের এপাশ ওপাশ, মানে 80 পেজ করে করা আছে। তো বলছি স্যার, যোগের ক্লাসটা আপনি কি উচ্চতর ব্যাচে নিয়েছিলেন নাকি, যোগ আর প্রতিকার? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আমাদের জন্য নেওয়া হয়েছে, আপনাদের সিলেবাসেও নেওয়া হয়েছে, দেখেন। কত নম্বর ক্লাসে আছে যদি কেউ বলে দিতেন তাহলে আমি একটু ভিডিওটা দেখে নিতাম। আমার ঠিক জানা নেই কত নম্বর ক্লাসে হয়েছে এটা। যোগের ক্লাস হয়েছে নাকি, আমার তো ঠিক মনে পড়ছে না। যাই হোক, অভিযোগ জানানো করে সময় নষ্ট করা যাবে না। আপনারা বলুন, আমি দিয়েছি প্রশ্নোত্তরে বৈদিক জ্যোতিষ শিক্ষা, প্রশ্ন করুন, আমরা আলোচনায় যাই। প্রদীপ দা কথা বলুন, উচ্চতর ব্যাচে যারা আছেন কথা বলুন। স্যার আমাদেরকে বাস্তু নিয়ে একটু, আর নাহলে গ্রহদের উদয় অস্ত, এই অংশ দুটা নিয়ে স্যার প্রস্তাব রাখছি। আপনি এটা পাগল। আমি বললাম সিলেবাসে কোনো নতুন টপিকসে আমি পরীক্ষার আগ পর্যন্ত যাব না, বলেছি। স্যার বাস্তু, হ্যাঁ, বাস্তুর অংশটা বলছি স্যার। বাস্তু তো আমাদের হয়নি, এবার তো বাস্তু হয়নি, আপনি বাস্তুতে হয়নি। যাচ্ছেন কেন? আপনার পরীক্ষা দেন দেন, না দেন চলে যান বাড়ি, দরকার নেই, এখনই ক্লাস থেকে চলে যান। হুম? নতুন পরীক্ষা ক্লাসে যেন না। আপনাদের জন্য দেখছেন। আমি অন্তত আরো 10টা ক্লাস আগের থেকে বলতে বলতে আসছি যে এখন যে টপিকস গুলো আমাদের সিলেবাস শেষ, এখন আর নতুন এর মধ্যে প্রবেশ করব না, আপনাদের পরীক্ষা খারাপ হয়ে যাবে। তাহলে সেইখানে যেন প্রতিষ্ঠানে আপনাদের মুখ উজ্জ্বল থাকতে পারে। আপনারা শিখবেন লগ্নটা তোলায়। দেখেন তো, যান পঞ্জিকায় যান, এখানে বের করে দেন, প্রত্যেকে বের করে দেখে খাতা উঁচু করে ধরেন। হচ্ছে আজকে 25 তারিখ, 25 তারিখ 4টা 44 মিনিটে হচ্ছে আপনার তুলা লগ্ন শুরু হয়েছে। 6টা 58 মিনিট পর্যন্ত তুলা লগ্ন থাকবে। টাইমটা লিখুন, বিকাল 4টা 44 থেকে 6টা 58, এটা তুলা লগ্ন। তাহলে সন্ধ্যা 6টায় যে ক্লাস শুরু হলো, লগ্ন কত ডিগ্রিতে আছে? বিকাল 4টা 44 মিনিট লগ্ন আরম্ভ, লগ্ন শেষ হচ্ছে 6টা 58। পঞ্জিকা দেখে নিন, 274 নম্বর পৃষ্ঠা। তাহলে লগ্ন কত ডিগ্রিতে আছে বের করুন। আপনারা সিলেবাস চেয়েছিলেন বগল ডাবা করে নিয়ে বেড়ান, আর আমার সিলেবাস মুখস্থ থাকে, যে কোনটি ক্লাস নিয়েছি, কোন ক্লাসে কি আলোচনা করেছি, এগুলো আমার মুখস্থ থাকে। প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে লগ্ন কয়টায় হলো, একটা লগ্ন সমান 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 মিনিট সমান 30 ডিগ্রি, 37 120। তাহলে এটা আপনারা দেখি এখন বের করেন, সবাই বের করে করে উঁচু করে ধরেন, কেউ মুখে বলবেন না। একসাথে উঁচু করে ধরার পর যদি এখানে দেখা না যায়, তাহলে আমি বলবো যে এবার মুখে বলবো।
আছেন? বলুন। স্যারের প্রশ্নটা আরেকবার করুন তো, আমার এখানে সাউন্ড পলিউশন শুনতে। লগ্ন এখন কত ডিগ্রিতে আছে সেটা বলছি। শান্তদা, হ্যাঁ, সবার করা হোক। অন্যান্য প্রতিষ্ঠান হলে স্যার পড়া দিয়ে দিয়ে চলে যেত এক এক জায়গায়, আমাদের কোনো ক্লাসের ভিডিও দেখবেন না যে আপনাদের পড়তে দিয়ে চলে গেছি আমি কখন, এরকম কোনো ক্লাস আপনারা দেখাতে পারবেন না। সব স্কুল কলেজে দেখবেন যে এই এই অঙ্ক কর, টিচার বসে থেকে ঘুমায়, আর ওই এই অঙ্ক করে নিয়ে আসো, করে নিয়ে এসে দেখায় দাও। আমরা কোনোদিন এরকম বলিনি, কিন্তু আজকে কেন বললাম সেটিও বলবো একটু পরে। হয়েছে? কার কার হয়েছে? ভিডিও অফ কেন ম্যাক্সিমাম? ছয়টা পর্যন্ত মানে ওই 2 ঘন্টা 2 মিনিট কম লগ্ন, এইটা 60 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রি সমান, মানে 4 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 6টা পর্যন্ত কত আগাইছে, এত সময় লাগিছে? কে যিনি আগে বললেন হয়ে গেছে, খানারটা কত ডিগ্রি হয়েছে? স্যার লগ্ন শেষ কয়টা যেন বলছিলেন স্যার? ও এখন টাইম শুনবেন? ও বাবা, স্যার আমার এদিকে ওই কারেন্ট চলে যায় স্যার, হঠাৎ নেট বন্ধ হয়ে গেছে ঝড় শুরু হয়েছে এই জন্য। 4টা 44 মিনিট শুরু, আর 6টা 58-তে শেষ। আমি এমনি রাত করেছি স্যার, তো হ্যাঁ মোবাইল চালাইয়ে করি নাই, রাত করেছি। হ্যাঁ, রাফই তো করবেন।
তা বলেন। স্যার 4:18 শুরু স্যার। আরে এখন এগুলো জিজ্ঞেস করে লাভ কি? এটা স্যার আমি যেটা করেছি সেটা হচ্ছে যে দেখুন, চন্দ্রচন্দ্র 15 থেকে ওই 20 যে ডিগ্রি। আপনাদের মনে পড়ে কিনা একটা ক্লাসে আমি বলেছিলাম যে এই তো বিবাহিত পুরুষকে বিবাহ করেছে, মানে একজন বিবাহিত লোককে বিবাহ করেছে বা মা দ্বিতীয় বিবাহ করেছে, এরকম কথা বলেছিলাম অনেক ক্লাসে। যদি আপনার ভিডিও দেখে থাকেন তাহলে এগুলো বলি, আমি প্রেডিকশন গুলো করে থাকি। আপনাদের মতের সাথে মত নিতে গিয়ে এই বছরের কোর্সটা আরো ভালো হতো, সেটি হয়নি। তো যার জন্য আমি নতুন করে সজ্জিত করেছি, সেখানে আগামী ব্যাচ সেইভাবেই চলবে, কারো কথা শুনবো না। তো সেই অনুযায়ী যে টুইন বেবি, আপনাদের উচ্চতর ব্যাচে টুইন বেবি কিভাবে বিচার করতে হয় এটিও কিন্তু শিখিয়েছি আপনাদের। তো উম, সেই অনুযায়ী এটি ডিগ্রি দিয়ে সঙ্গে সঙ্গে বলে দেওয়া যায়। আমি কিন্তু ডিগ্রি দিয়ে বলেছিলাম এবং মিলিয়েও দিয়েছিলাম। এখন আমার অন্তরের কথা আমি বলবো। আপনারা বলুন তো যে ঘাস পাতা সহ, মানে বনের থেকে ধরেন আপনি ওই বির্মি শাক, ব্রাহ্মণী শাক, যেটি ব্রেনকে সার্ভ করে, সেটি হচ্ছে বির্মি শাক বা ব্রাহ্মণী শাক বলে। ব্রাহ্মী রসায়ন নামে আয়ুর্বেদের একটি ওষুধ পাওয়া যায়, সেটি শ্রীকুণ্ডেশ্বরী, তারপর সাধনা শক্তি ঔষধালয়, মোজাহের ঔষধালয়ে এই ওষুধটি পাওয়া যায়। এর নাম হচ্ছে ব্রাহ্মী রসায়ন। তাহলে ব্রাহ্মী রসায়নটা ব্রাহ্মণী শাকের রস দিয়ে তৈরি। সেই শাকটি যখন বিল থেকে কেটে আনতে হয়, ওর সাথে আগাছা মানে ঘাস পাতাও থাকে, অন্য ঘাস থেকে যায়। সেইটা সহ কেটে আনা ভালো, নাকি ওখান থেকে বির্মি শাক ওখান থেকে বেছে এনে বাছাই করা ভালো? কোনটা করা ভালো? বিল থেকে কি বাছাই করে কেটে আনা সম্ভব আগে বলেন? না স্যার, না স্যার, সম্ভব না। স্যার এটা আমি একটু ওর বলবো ভিতর এটা। যেখানে বির্মি শাক হবে ওখানে যদি চুপচা গাছ হয়, চুপচা গাছ আপনারা চেনেন যে গায়ে লাগলে চুলকায়, তাহলে ব্রেন খুলতে গিয়ে চুপচা গাছের রস খেয়ে যদি ব্রেন চুলকানো শুরু করে, তাহলে ব্রেন খুলবে না ব্রেন ড্যামেজ হবে, কি হবে? সেটা কি আপনি বাড়ি এনে বাঁচবেন নাকি বিল থেকে বেছে নিয়ে আসবেন? যদি বিল থেকে আপনি সহ কেটে নিয়ে আসেন তাহলে বাছাই করার সময় গাছ উল্কাবে, আবার কাটার সময়ও গাছ উল্কাবে। আবার যদি আপনি বাছাই করে নিয়ে আসেন তাহলে আপনি মূল জিনিসটা পালেন। তাহলে সময়ও বাঁচাতে হবে, ওদিকেও বাছাই করে আনতে হবে। কি করবেন? আজকে বিপ্লব বাবু আমার চেম্বারে যখন ছিলেন, বিল আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার চেম্বারে সময় দিয়ে গেছেন উনি। 1টা থেকে সম্ভবত 3টা পর্যন্ত 2 ঘন্টা সময় দিয়ে গেছেন। ওনাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবসাইট তৈরি করা। ওনার ফার্ম আছে, উনি তৈরি করবেন। তো সেটি দায়িত্ব ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই সূত্রে তখনই একজন ক্লায়েন্ট ভর্তি হবে, মানে একজন শিক্ষার্থী ভর্তি হবে, একটি ফোন এলো। বিপ্লব বাবু, আপনি যদি ব্যাখ্যা করেন যে ফোনে উনি কি জিজ্ঞেস করেছিল আর আমি কি উত্তর দিয়েছি। ওরা ইন ডিটেল জিজ্ঞাসা করছিল যে কিভাবে শেখানো হবে, কি কি শেখানো হবে, এই ব্যাপারগুলো। তা ওইখানে তো ফোনে তো আর বিস্তারিত বলা সম্ভব হয় না যে কি কি শেখাবো। তখন জাস্ট ওই বৈদিক জ্যোতিষ, নিউমারোলজি, তারপর হচ্ছে বাস্তু, না, এইগুলো বাস্তু শেখানো বলে হবে, নাই, পামিস্ট্রি এগুলো বলেছে। শেখানো হবে, হ্যাঁ পামিস্ট্রি, এগুলো শেখানো হবে, এগুলো বলা হয়েছিল। ইন ডিটেল সিলেবাসটা দেওয়া হয়নি ওনাদের প্রথমে। হ্যাঁ, উনি সিলেবাস জানতে চেয়েছে, তারপরে হচ্ছে আহ কোন প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়া হবে কিনা সেটি একজনে জানতে চেয়েছে। আমি বলছি যে প্রতিষ্ঠান এইগুলো বলে কি শিক্ষার্থী আনা যাবে? যে লোক এত পাকা, এই কথাগুলো বলেছি না, আপনাকে দেখাইছি না? এবং হ্যাঁ দেখানোর পরে কোন প্রতিষ্ঠানে পরীক্ষা দেবে তাও দিয়ে দিয়েছি না আপনাকে দেখিয়ে? দেখিয়েছেন স্যার। তাহলে বিষয়টা হচ্ছে ওই না শুনে আপনাদের ওই চুপচা গাছ সহ কেটে এনেছি, তো এই জন্য মানে ধরেন এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আগামী ব্যাচে আমরা ওই বিল থেকেই ব্রাহ্মী রসায়নটা কেটে আনার চেষ্টা করছি, যে যাতে চুপচা গাছ না আসে। তারপরেও যদি আসে তাহলে সেগুলোকে আমরা কিভাবে সমাধান করা যাবে সেটিও পরিকল্পনা করে রেখেছি। সেই পরিকল্পনার অংশ আজকে অংশীদার হয়েছে বিপ্লব মন্ডল বাবু। কিশোরী মোহন বাবু, কত ডিগ্রি স্যার হলো? এটা 6টার সময় 19 ডিগ্রি পর্যন্ত গেছিল তুলা লগ্ন।
19 ডিগ্রি। কারেক্ট 19 ডিগ্রি স্যার, ওই যে আমার 19 ডিগ্রি আসছে। তাহলে সবার 19 ডিগ্রি হয়েছে। তাহলে লগ্ন 19 ডিগ্রিতে আছে, 19 ডিগ্রি মিনিট আপনারা বের করেন নি মনে হয়। যাই হোক 19 ডিগ্রি হয়েছে। তাহলে 19 ডিগ্রি হলে কি নক্ষত্র পড়েছে? 13 × 6 = 19। 20 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপনার সাথী নক্ষত্র মনে হয় তুলা রাশির, তাই না? 19 ডিগ্রি। সাথী নক্ষত্র কত কত ডিগ্রি পর্যন্ত? লগ্ন কোন নক্ষত্রে আছে তাহলে? 19 ডিগ্রি হলে কোন নক্ষত্রে আছে? স্যার 19 ডিগ্রি স্যার, সাথী সাথী হবে স্যার। সাথী কত ডিগ্রি পর্যন্ত থাকে তুলা রাশিতে? তুলা রাশিতে 11 + 6 = 19। এই তো আপনারা দেখে স্যার, বলছেন, আর 20 ডিগ্রি আমি প্রথমেই বললাম যে 20 ডিগ্রি পর্যন্ত থাকে। 20 ডিগ্রি পর্যন্ত স্যার, 20 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে তাহলে 19 ডিগ্রি মানে কি? চতুর্থ চরণে পড়েছে, সাথী নক্ষত্রের চতুর্থ চরণে গিয়ে পড়ছে। তাহলে এইবার জি। চতুর্থ চরণ, প্রথম চরণের রেজাল্ট, দ্বিতীয় চরণের রেজাল্ট, তৃতীয় চরণের রেজাল্ট, চতুর্থ চরণের রেজাল্ট নিতে হবে না? যদি না নিতে পারেন তাহলে নবাংশে গিয়ে কি হবে? এই 19 ডিগ্রি কি হবে? চর রাশি। চর রাশির আপনারা পড়েছেন কি এর পঞ্চম ঘর, চর রাশির পঞ্চম ঘর পড়েছেন। তাহলে 19 ডিগ্রি মানে এই বিষয়টা প্রথম ঘর এখানে আমরা ধরবো, এখান থেকে 19 ডিগ্রি মানে 1 2 10 দুগুণে 20, আমাদের 19 এখানে গিয়ে পড়বে লগ্ন। তাহলে লগ্নটা যদি আমার এখানে পড়ে, তাহলে লগ্নটা এইবার এখানের কোন নক্ষত্রে পড়বে? এখানে কোন নক্ষত্রে গিয়ে পড়বে বলেন? এখন কি এখানে পড়বে নাকি এখানে পড়বে? এখানে পড়বে। তো এখানেই পড়েছে, ধরেন এখানেই পড়েছে। তো এখানে কত ডিগ্রিতে গিয়ে পড়বে লগ্ন? সেখানে গিয়ে কোন চরণে, কোন নক্ষত্রে কোন চরণে পড়বে? তখন কিন্তু 10 ডিগ্রি, পঞ্চম ঘর থেকে 10 ডিগ্রি এক ঘর চলে গেছে, এই ঘরে কিন্তু 9 ডিগ্রি, এখানে 19 ডিগ্রি ধরলে কিন্তু আর হলো না, ওখানকার 9 ডিগ্রিতে যেতে হবে। তাহলে 9 ডিগ্রি মানে অশ্বিনী নক্ষত্রে পড়েছে, মানে কেতুর নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র 9 ডিগ্রি মানে তৃতীয় চরণ। তৃতীয় চরণ কত? কোন চরণ? 3 3 6, তৃতীয় বৃশ্চিকে চরণ। স্যার। তৃতীয় চরণ। তাহলে তৃতীয় চরণে পড়েছে। তাহলে সেই তৃতীয় চরণে পড়লে, এই তৃতীয় চরণে অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণের ফলটা কি? লগ্ন তৃতীয় চরণের ফলটা কি? সেটি যদি না শিখিয়ে আসা হয়, তাহলে আপনারা কি লগ্ন এখানে বসিয়ে দিলেই বুঝতে পারবেন যে এটা কি হবে? কোন গ্রন্থে আছে এটি? না স্যার, বইতে তো পাইনি। আমি কিন্তু দেখেছি পঞ্চাঙ্গে ডক্টরেট করা মানুষও দেখেছি, এই নক্ষত্রে ডক্টরেট করা মানুষকেও দেখেছি, তাদের লেখা গ্রন্থও পড়েছি। আমি যতগুলো গ্রন্থ পড়েছি ততগুলো গ্রন্থ আপনার নারী মানে নারী নেড়ে ছেড়েও দেখেনি। তাহলে আমি বুঝি যে আপনারা আসলে কোনটা নিতে পারবেন আর কোনটা পারবেন, কেন পারছেন না, সেটি আমি বুঝি। সে কেনটা যদি আমি না বেছে আনি, তাহলে আপনারা এটি বুঝবেন না। ইহ, ধুর, বাড়ি শুরু হয়ে গেছে ওদিকে। জেকে দেব স্যার, আপনাকে পাইছি এবার, সাহস একটু হয়েছে, সর্বশাস্ত্র পারঙ্গম স্যার আমার। তো ইনরা বলছেন, আমরা বিগত 5 6 ক্লাস আগের থেকে বলতে বলতে আসছি যে সিলেবাসের এখন নতুন কোন দিকে আমরা প্রবেশ করব না, করলে আপনাদের মাথায় আসবে না। কিন্তু পরীক্ষার প্রস্তুতিমূলকে যেতে যেতে আমরা উচ্চতর ব্যাচের যে ক্লাসগুলো নিয়েছি সেটা সিলেবাস থেকে পড়ে শুনিয়েছি। তো ওনারা বলছেন যে তাহলে স্যার আমাদের নবাংশটা শিখিয়ে দিন। তা স্যার একটু সহজে নবাংশটা শিখিয়ে দিন একটু, ওনাদের নবাংশের ফলটা। স্যার নবাংশর ক্লাস তো পুরো ক্লাসই নিছিলাম স্যার। ইয়ে হায়ারেও নেওয়া হয়েছে, ইয়ে তো ডিপ্লোমাতে নেওয়া হয়েছে স্যার। তাহলে কি হলো? তাহলে কি হলো? আমি তো কেন? হ্যাঁ, আপনারা হায়ারেও কেন নিলাম, জিজ্ঞেস ইয়েতেও করছেন? নিলাম স্যার। তাহলে এইবার এইটার নবাংশটা করে বিচার করে দেন এখন, আমি সব করছি, করেন। আচ্ছা স্যার।
বিচার করবে শিক্ষার্থীরা, যেহেতু আপনি দুটি ব্যাচে ক্লাস নিয়েছেন, বিচারটা শিক্ষার্থীরা করবে, নবাংশ ওনরা বের করবে, শুধু আমরা বলে যাব। বলেন এবার এইগুলোর ডিগ্রি বসাতে হবে। তো তো ডিগ্রি এখন কি করে বসাবো? তাহলে সফটওয়্যারে যান। 9/5/2026, 9 মে 2026, সন্ধ্যা 6টা। যান একজনে। দুইটা ক্লাস হওয়ার পরে দেখি আপনারা কি শিখেছেন, দেখি এবার দেখবো। এবার গেছেন? ডিস্ট্রিক্ট যে কে গেছেন একজন বলেন। স্যার এখানে সুদীপ্ত ওই বাবু গেছেন? ইয়ের এই যে স্যার ইয়েটা স্যার, মানে যে চকটা আঁকা হয়েছে স্যার, ওইটার ডিগ্রি গুলা লিখে নিলে আমরা নবাংশটা ইয়ে করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো লিখে দিচ্ছি আমি। গেছেন সুদীপ্ত বাবু, গেছেন সব? Yes, আছি স্যার। হ্যাঁ এখানে বলেন। স্যার সূর্য হচ্ছে স্যার লগ্ন 24 বলেন, আগে ডিগ্রি। আগে লগ্ন বলেন। ও আচ্ছা স্যার, লগ্নটা হচ্ছে 18°49'। 18°49'। হ্যাঁ, তারপরে চন্দ্র। চন্দ্র চন্দ্রটা হচ্ছে 20°17'। আচ্ছা, আপনার সিরিয়ালে বলে যান, তাহলে বেশি ভালো হবে। আমি একটু অন্য কালি দিয়ে লিখি। চন্দ্র বলেছেন 20°। 20°17'। 20° হ্যাঁ। 17'। হ্যাঁ। রবি 24°39'। 24°39'। হ্যাঁ। হ্যাঁ। বুধ হচ্ছে 18°38'। 18°38'। 38'। হ্যাঁ, তারপরে তারপর স্যার শুক্র হচ্ছে 24°19'। 24°19'। হ্যাঁ। মঙ্গল হচ্ছে 28°38'। 28°38'। হ্যাঁ। বৃহস্পতি হচ্ছে 25°56'। 25°56'। হ্যাঁ। শনি হচ্ছে 15°51'। 15°51'। জি স্যার। এরপরে স্যার রাহু হচ্ছে 11°08'। 11°08'। কেতু 11:08। এই, তাহলে এবার বলেন, লগ্ন চর রাশিতে 18°49'এ আছে, শিক্ষার্থীদের ভিতর দিয়ে বলতে হবে লগ্ন কোথায় যাবে। হ্যাঁ স্যার। স্যার মিনে যাবে। সফটওয়্যার দেখে বলতেছেন নাকি এমনি বলতেছেন? ওই যে ভুল করে বলতেছে স্যার। স্যার চর চর লগ্ন হিসেবে, হ্যাঁ, চর রাশির পঞ্চম ঘর থেকে যত ডিগ্রি থাকবে তত ডিগ্রি, তাহলে কোথায় যাবে? তাহলে 18°3 6 18, 18° আর বাকিটা রয়ে গেল। এটা দিয়ে ঘর পেয়ে গেলাম। 1 ঘর 2 ঘর এভাবে 6 ঘরে আপনার মিন পড়ে, 16 থেকে মিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ক্লিয়ার। হৃদয়দা ঠিক যেটা আছে কিনা? বলছে, হৃদয়দা ব্যাখ্যা করতে হবে তো, কেন মিনে পড়বে সেটা ব্যাখ্যা করতে হবে তো। এখানে স্যার স্বরাশিতে প্রথম নবাংশে হচ্ছে তার পঞ্চম ঘর থেকে। নিজ অধিপতি বসবে। হ্যাঁ, চর লগ্ন পঞ্চম ঘর, হওয়ার কারণে হ্যাঁ, স্বরাশিতে হবে প্রথম নবাংশ। তো এবার প্রথম 18°49 নবাংশ। মিনিট হচ্ছে ষষ্ঠ নবাংশ পড়লো, 3°20' একটা নবাংশ, ওইভাবে বলতে হবে। মানে 30, একটা হ্যাঁ। রাশির মান হচ্ছে 30°, 30°কে আমরা যদি 9 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগে পড়বে 3°20'। তো 3°20' হচ্ছে রাশির 9 ভাগের 1 ভাগ।
তো সেই 9 ভাগের 1 ভাগকে আপনার চর লগ্নের ক্ষেত্রে মানে চর রাশির ক্ষেত্রে হচ্ছে প্রথম রাশি নবাংশ গুনবো স্বরাশি মানে নিজের যে সেই রাশিটা কি। তো যেহেতু আমরা ষষ্ঠ নবাংশ পেলাম, তাহলে আপনার সাথে তুলা রাশির থেকে 6 নম্বর ঘর গণলে সেটা মিনে যাবে। তাহলে তো মিনে কত সেক্ষেত্রে ডিগ্রি লগ্নটা যাবে? মিনে গেছে। মিনে কত ডিগ্রিতে যাবে এবার? স্যার ইয়েতে তো স্যার মিন ডিগ্রি হয় না স্যার, কেন হবে না? ওটা শিখি নেই নবাংশিকে স্যার। স্যার আর ডিগ্রি হবে কি করে স্যার? এটা কি কি কথা হলো স্যার? কথা হচ্ছে এখানে ওই ভাগশেষ কিছু নেই, হ্যাঁ তা মিনের থাকবে ভাগশেষ স্যার। নেই। হ্যাঁ হ্যাঁ থাকবে স্যার। এখানে তাহলে হচ্ছে 16 ভাগশেষ ডিগ্রি যেটা সেটা আমার বর্ডার ক্রস করে কতটুকু আছে ততটুকু পাবে না? হ্যাঁ পাবে স্যার। সেটুকু থাকবে না? এখানে স্যার কুম্ভ পর্যন্ত 16 ডিগ্রি 40 মিনিট গেল স্যার। কুম্ভ পর্যন্ত 16 ডিগ্রি 40 মিনিট, এখানে 20 মিনিট স্যার। তাহলে 17 1 ডিগ্রি 49 আর 20 মিনিট, স্যার 2 ডিগ্রি 11 মিনিট পর্যন্ত গেল স্যার। তাহলে এটা থাকবে না? লগ্ন 2 ডিগ্রি 11 মিনিট থাকবে না? হ্যাঁ স্যার, তার মানে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 2 ডিগ্রি 11 মিনিট কভার করছে স্যার। তাহলে এটা থাকবে না? হ্যাঁ থাকবে স্যার। তাহলে আমি ওই জায়গায় যখন বলেছিলাম যে লগ্ন মিনে পড়বে না মেশে পড়বে, আমি কি বলছিলাম, কোনটা বলছিলাম? তখন আপনারা বলছিলেন এখানে কত 20 ডিগ্রি বলছিলেন না 19 ডিগ্রি বলছিলেন? এখানে কত লিখেছিলেন? স্যার এটা 20 স্যার ক্রস করলে স্যার ওখানে তো মেসে চলে যাবে স্যার। এখানে কত 19 ডিগ্রি লিখেছিলেন? বলা হয়েছিল স্যার, 19 ডিগ্রি লগ্ন। 19 ডিগ্রি। জি তখন স্যার। 318 আর 321, তখন আমি মেশে বসিয়ে বললাম মেশে যাবে না মিনে যাবে, কেন বললাম আপনাদের বলেন তো? আপনারা দুটি ক্লাস করেছিলেন, আপনারা কি উত্তর দিয়েছেন? দেননি তো। আর নবাংশের ডিগ্রি হয় না বললে তো আমি মানবো না, এটাই তো নবাংশের ডিগ্রি। হয় স্যার, ওইভাবে চিন্তা করিনি স্যার, আপনি বলাতে সাথে সাথে মাথা ঢুকে গেছে স্যার। তাহলে এইবার বলেন, চন্দ্র কি হবে? চন্দ্র চর রাশিতে 20 ডিগ্রি 17 মিনিটে আছে, তাহলে কি হবে? 20 ডিগ্রি 17 মিনিট আছে, 20 ডিগ্রি ক্রস করছে মানে স্যার চর রাশি থেকে সপ্তমে পড়বে স্যার, কর্কটে পড়বে সপ্তমে স্যার। কত ডিগ্রি হবে? কর্কটে 13 ডিগ্রি হবে স্যার, মানে 13 মিনিট হবে স্যার। 17 মিনিট হবে। হ্যাঁ 17 মিনিট। তাহলে 17 মিনিট এখানে হবে কি না? স্যার 17 লিখছেন না 13 লিখছেন? 17। 17। তাহলে 0 ডিগ্রি 17 মিনিট হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে স্থির রাশিতে রাহু আছে, রাহু কোথায় যাবে? রাহু আছে স্যার 11 ডিগ্রি কিছু 8 না মিনিট। মনে করলে স্যার, স্যার কিছু না মনে স্থিরের করলে হচ্ছে স্যার, স্যার হ্যাঁ স্থির লগ্নের রাশিতে চিত্রে স্যার আমি সফটওয়্যারে দেখলাম স্যার মীন রাশিতে আসতেছে, কিন্তু লগ্নের এখানে স্যার 19 ডিগ্রি 29 আসতেছে সফটওয়্যারে স্যার, মানে আমার ভুল হতে আপনি তো পারে, সফটওয়্যার দেখেন থেকেই না তো বলেছেন, প্রথমে সফটওয়্যারে কত বলেছেন? 18 ডিগ্রি 49 বলেছেন, তো আপনিই বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি তাহলে স্যার এখানে ওই কত হবে? সফটওয়্যারে লগ্ন ছকে 18 49 দেখাচ্ছে, কিন্তু ওদের এবার নবম মাসের চার্টে যখন যাচ্ছি ওইখানে দেখাচ্ছে 19 ডিগ্রি 29, মীন রাশি দেখাচ্ছে, এটা ঠিক আছে রাশিটা মীন, আচ্ছা, এটা কিন্তু স্যার অসুবিধা নাই। ডিগ্রিটা, শুনেন, এটা এটা অসুবিধা অসুবিধা, নাই, এটা কারণ অসুবিধা আমি নাই। তো মিনেই পড়ছি গিয়া লগ্ন। জি স্যার জি স্যার এটা লগ্ন ঠিক তো আছে, মীন মিনেই ঠিক আছে, পড়েছে, কিন্তু মিনের কত ডিগ্রি পর্যন্ত সে পেয়েছে এটি বলছি নবংশে। ঠিক আছে এবার আমরা রাহুরটা দেখতে গেলে আপনি বলুন স্থির রাশির ক্ষেত্রে প্রথম নবাংশ কোনটা হবে? স্যার। পঞ্চম নাকি সপ্তম নাকি নবম? স্যার, নবম হবে স্যার, নবম। নবম। নবম প্রথম হলে কোথায় নবাংশ যান? নবম। স্থির লগ্নের নবম হলে ক্ষেত্রে আপনি স্যার নবাংশ নবমে হবে। তাহলে লগ্নে আসবে, লগ্ন থেকে ও আছে 11 ডিগ্রি 8 মিনিট, কোথায় যাবে? 11 ডিগ্রি 8 মিনিট হচ্ছে স্যার 4 নম্বর নবাংশে পড়বে স্যার, তাহলে এখান থেকে তুলা থেকে 4 নম্বরে যাবে, কর্কটে যাবে স্যার। মকরে যাবে। ইয়ে স্যার মকরে স্যার, তুলা থেকে 4 মকরে নম্বর কত ডিগ্রি যাবে বলেন? মকরে 11, এটা ডিগ্রিটা কত স্যার? 11 রাহুর ডিগ্রিটা স্যার 11 ডিগ্রি 8 মিনিট। 11 ডিগ্রি 8 মিনিট হলে স্যার 10 ওই 1 ডিগ্রি 8 মিনিট স্যার। 1 2 3 1 ডিগ্রি 8 মিনিট, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে স্যার। 11 ডিগ্রি 8 মিনিট এই। হ্যাঁ, তারপরে যান, দেবতক 1 ডিগ্রি রাশিতে 8 মিনিট, মঙ্গল 1 এবং ডিগ্রি শনি 8 মিনিট আছে। হবে স্যার। হ্যাঁ, স্যার 1 ডিগ্রি 8 মিনিট। 1 ডিগ্রি 8 মিনিট, এক হ্যাঁ ঠিক ডিগ্রি আছে। 8 মিনিট। হ্যাঁ লিখছি। এইবার দেবতক রাশিতে মঙ্গল আছে 28 ডিগ্রি 38 মিনিট, মঙ্গল কোথায় যাবে? দেবতক থেকে তো পঞ্চমে হচ্ছে প্রথম নবাংশ, তাই না? আপনি বলছেন পঞ্চম কেন? পঞ্চম উন্না বলুন, হ্যাঁ স্যার, কি ক্লাস দেবতক করেছে? লগ্নে স্যার প্রথম প্রথম নবাংশ হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম।
হ্যাঁ, তাহলে বলেন পঞ্চম ভাব কোথায় পঞ্চম যাবে? এই হবে। এবার কোথায় যাবে বলুন, এটা বলুন আপনারা। মঙ্গল বলুন। মঙ্গলের ডিগ্রি হচ্ছে 28 ডিগ্রি লিখছেন স্যার। হ্যাঁ, 28 ডিগ্রি 38 মিনিট। 28 ডিগ্রি 38 মিনিট কোন নবাংশে যাবে বলুন। মঙ্গল আরে পঞ্চম মানে এই, এখান থেকে 28 ডিগ্রি ওই 38 মিনিট কোথায় যাবে দ্রুত বলেন, তাহলে শিখবেন কি? আপনার যদি বলতে এত সময় লাগে তাহলে শিখবেন কি? নবম নবাংশ যাবে স্যার, নবম। 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অষ্টম আছে, অষ্টম নবাংশ। তো এটা পার করে গেলে তো নবম হচ্ছে। তাহলে কোন ঘরে যাবে? এটা তাহলে ঘর দেখতে হবে, পঞ্চম থেকে নবম। 1 ডিগ্রি 58 মিনিট। কেউ আর প্র্যাকটিস করে না ক্লাস। নবাংশগুলি তো স্যার ওই সেই ইসে যাচ্ছে স্যার, সে মিনে যাচ্ছে, মিনে 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 চলে যাবে। যাচ্ছে। মিনে চলে যাচ্ছে, তো মিনে কত ডিগ্রি পাচ্ছে সেটা বলেন। স্যার 1 ডিগ্রি 58 মিনিট। হ্যাঁ, ইংরেজিটা তো শনি কোথায় যাচ্ছে? শনিও দ্বাত্বিক রাশিতে 15 ডিগ্রি 51 মিনিটে আছে। তাহলে শনি এখান থেকে 15 ডিগ্রি 51 বলুন মিনিট কেউ কোথায় আনসার যাবে? করবেন এটা। জল না জল। পঞ্চম নবাংশ, পঞ্চম নবাংশ যাবে। স্ত্রী রাশি তো, শনিদেবের কথা বললাম। দ্বাত্বিক রাশি, স্থির রাশি কেন? শনি দ্বাত্বিক রাশি। এটা দ্বাদশ রাশি। 1 2 3 4 5 6 7 8 9, 4 5 2 3 4। কি লাগে কোন তো এই? বৃশ্চিক রাশিতে যাবে সম্ভবত এটা। ঠিক আছে, দেখে দেব স্যার, বৃশ্চিক রাশিতে 15 ডিগ্রি 51, স্যার 1 বৃশ্চিকে 2 যাবে স্যার, 3 বৃশ্চিকে 4 যাবে 5, স্যার। বৃশ্চিকে কত যাবে? বৃশ্চিকে 1 2 3 স্যার 4। কত আছে? 15 ডিগ্রি স্যার। হ্যাঁ, 4 3 5 15, 5 দুগুণে 10, পাচ্ছে না, তাহলে 14। তাহলে বৃশ্চিকে কত পাবে? 3 4 12, স্যার 15 ডিগ্রি কত মিনিট স্যার? শনি ডিগ্রিটা স্যার 51 51 51 মিনিট, 51 15 ডিগ্রি 51 মিনিট। 15 ডিগ্রি 51 স্যার। তাহলে স্যার হবে 2 ডিগ্রি 31 মিনিট স্যার। তাহলে শনি 2 ডিগ্রি 31 মিনিট। এটা কি করে বের করতেছেন সেটা একটু ওনাদের বুঝায় দেন। হ্যাঁ, এটা একটু বলে দিলে ভালো হয়, কি করে বুঝা বের দেওয়ার স্যার করতে দরকার হয়। নেই, হায়ার আগে প্র্যাকটিস ডিপ্লোমায় করে যারা বুঝুন। আছে স্যার, আমি না, আমি ওনারা প্র্যাকটিস তাদেরকে করে বলবো বুঝুন, স্যার, তারা দুটো যে ক্লাস হওয়ার এই পরে। কয়দিন আর দরকার নেই, প্র্যাকটিস করে বুঝুন। হায়ার এইবার ডিপ্লোমার স্যার, তাদের তো স্যার 50টা নবাংশ প্র্যাকটিস করার কথা স্যার, যে সময় পাইছে। হ্যাঁ, এবার রবি চর রাশিতে আছে, রবি আর বুধ। রবি আছে 24 ডিগ্রি 49 মিনিট, কোথায় যাবে? চর রাশিতে 24 ডিগ্রি 39 মিনিট। রবি 4 ডিগ্রিতে। অষ্টম নবাংশ যাবে, অষ্টম। অষ্টম নবাংশে যাবে না বলে কোন ঘরে যাবে সেটা বলেন। বলছি, রবি আছে চর রাশিতে, এখান থেকে তাহলে হবে এখান থেকে 1 2 3 4 5 6 7 8। 2 3 4 5 বৃশ্চিক রাশিতেই তো যাচ্ছে, অষ্টম হলে বলে বৃশ্চিক রাশিতেই যাবে। স্যার বৃশ্চিক রাশিতে কত ডিগ্রিতে পড়বে? বৃশ্চিক রাশিতে কত ডিগ্রি পড়বে? এটা দেখে দেব স্যারই বলে, আমি দেখেটা এখন বুঝতে পারিনি। দেখে দেব স্যার, হিসাব দেখেন আপনি ওই 24 ডিগ্রি 39 স্যার মিনিট, কত তাহলে ডিগ্রি স্যার? 24 ডিগ্রি স্যার কত মিনিট? 39। তাইলে স্যার 1 ডিগ্রি 29 মিনিট স্যার, 1 ডিগ্রি 19 মিনিট স্যার। 1 ডিগ্রি 19 মিনিট। আর এবার বুধ আছে 18 ডিগ্রি 38 মিনিট, কোথায় যাবে? 18 ডিগ্রি 18 ডিগ্রি 38 মিনিট। ষষ্ঠ নবাংশ, ষষ্ঠ। কন্যায় যাবে স্যার, 2 3 4 5 কত 6। ডিগ্রি যাবে? কন্যায় কত যাবে, ডিগ্রি কন্যা। যাবে? কন্যায় যাবে স্যার। 0 ডিগ্রি 38 মিনিট। 0 ডিগ্রি 38 মিনিট যাবে নাকি? দেখে দেব স্যার, কত যাবে? 0 ডিগ্রি 38 মিনিট যাবে। স্যার এটা হবে স্যার এই
নবাংশ পাইলো স্যার 3 আর 2 5 ষষ্ঠ পেলো স্যার 16 ডিগ্রি হ্যাঁ 40 মিনিট, এদিকে 20 মিনিট পেলাম। 18 ডিগ্রি কত মিনিট স্যার? 38। 18 18 ডিগ্রি ডিগ্রি 38 38 মিনিট মিনিট স্যার। হুম। তাহলে 1 38 আর হচ্ছে 20 158 হবে স্যার। 158 হবে। হ্যাঁ 158 হবে স্যার। জি স্যার 158 হবে। 158 হবে, লিখলাম 1 ডিগ্রি 58 মিনিট। হ্যাঁ, তারপরে হচ্ছে স্থির রাশিতে শুক্র 24 ডিগ্রি 19 মিনিট, কোথায় যাবে? শুক্র 24 ডিগ্রি 19 মিনিট স্থির রাশিতে কোথায় যাবে? ওই রাহু যেমন গেছে ওই রকম যাবে। স্থির থেকে প্রথম নবাংশ কোনটা বলুন আবার, হায়ার ডিপ্লোমার কেউ বলুন। স্থিরের প্রথম নবাংশ কোনটা, হায়ার ডিপ্লোমার কেউ বলুন। স্যার 9 নম্বর প্রাথমিক থেকে বললাম 9 স্থির। নাম্বার কোন ঘর সেটা বলেন। স্যার আগে ডিগ্রিটা বার করে নি, এখান থেকে কোন ঘরে বলবেন নবাংশটা, আমি এটা বের করে নি পুরোটা আগে। 1 2 3 4 5 6 7 8 9 কোন গ্রুপটা স্যার? আরে শুক্র শুক্র 24 ডিগ্রি 24 ডিগ্রি 19 মিনিট 24 ডিগ্রি 24 ডিগ্রি 24 ডিগ্রি 24 ডিগ্রি হলে পরে অষ্টম নবাংশ পাবে, তাহলে এখান থেকে 9 নাম্বার থেকে অষ্টম গুণন। 9 নাম্বার 1 ঘর 2 3 4 অষ্টম। 5 6 7 8 9 কন্যা রাশি পাচ্ছে। 3 4 5 কোথায়? 6 কন্যা রাশি স্যার, কন্যা রাশি কত ডিগ্রি পাচ্ছে? ডিগ্রিটা সেক্ষেত্রে স্যার বলবেন। শুক্রের ডিগ্রিটা কত? ডিগ্রি হচ্ছে শুক্রের 24 ডিগ্রি ডিগ্রি আছে 19 স্যার মিনিট 24 19 স্যার 0 মিনিট সিংহ 50 আছে না সেকেন্ড। স্যার একটা? 24 ডিগ্রি 19 মিনিট 24 ডিগ্রি 19 মিনিট হচ্ছে 23 ডিগ্রি মানে 20 মিনিট পর্যন্ত আমি হচ্ছে পাই আমার 7 নম্বর। হ্যাঁ স্যার আর আমি এখানে পাইছি হচ্ছে 40 0 মিনিট আর ডিগ্রি হচ্ছে 59 মিনিট। শুধু 59 মিনিট স্যার। 0 ডিগ্রি 59 মিনিট। এইবার হচ্ছে বৃহস্পতি জাতক রাশিতে 25 ডিগ্রি 56 মিনিট, কোথায় যাবে? জাতক থেকে প্রথম নবাংশ হবে কত সেটা বলুন। পঞ্চম, পঞ্চম থেকে গণনা পঞ্চম হবে স্যার। তাহলে তুলা থেকে হচ্ছে 25 ডিগ্রি 56 মিনিট, কোথায় যাবে? 23 ডিগ্রি 20 মিনিট 2 ডিগ্রি স্যার 20 মিনিট 8 নম্বরেই যাবে স্যার। 8 নম্বরে হচ্ছে পঞ্চম থেকে তুলা থেকে 8 নম্বরে যাবে, মানে শুক্রের করে 20-এ যাবে স্যার। করতে যাবে বৃহস্পতি কত ডিগ্রিতে পাবে? 25 ডিগ্রি কত স্যার বৃহস্পতি ডিগ্রিটা স্যার? 56, 25 56। 25-56 হলে স্যার 2 ডিগ্রি 36 মিনিট স্যার। এবার বলেন এই ডিগ্রিটা কেন লিখলাম? কেন লিখলাম আমি ডিগ্রিটা? কিশোরী মোহন বাবু বলেন এবার ডিগ্রিটা কেন লিখলাম, আপনি বলতে পারবেন? স্যার আমার নেট থেকে বারবার ছেড়ে দিচ্ছিল, আমি কেবল আবার ঢুকলাম, ফোন অফ করে অন করতে গেছি। তাহলে আপনারা বললেন নবাংশে ক্লাস হয়নি, তাহলে নবাংশে তো 2 ব্যাচের 2টি ক্লাস হয়েছে, আমি অবশ্য জানি না বা আমি দেখি নাই। স্যার গত শনিবারে ওই দশমাংশের ক্লাসও নিছি স্যার, এবং হ্যাঁ ওটা বাস্তব দেখেছি, বাস্তব ওটা ক্লাসও দেখেছি, করাইছি স্যার গত শনিবারে স্যার। ওটা দেখেছি, ওটা দেখেছি মানে পুরা দেখেই নাই,